DWB24 নিউজ, দিনে রাতে জনতার সাথে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপডেট থাকার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। নমস্কার, আপনারা দেখছেন WB24 নিউজ, সাথে আমি বর্ষা। দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ খবর WB24 নিউজে। গত 2 মাস ধরে প্রায় অ্যাক্টিভিটিস কিছু নেই, ইকোনমিক অ্যাক্টিভিটিস টোটালটাই জিরো প্রায়। এবং পিএম এর সাথে যখনই মিটিং হয় আমি দোষ দিচ্ছি না, বাট আমাদের ফিলিংস এটা আমরা ভাবে কিছু পাবো কিন্তু কিছুই পাই, খালি থানায় ফিরে আসতে হয়। কারণ এই 2 মাস ধরে আমরা প্রায় 52,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাবো। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি 52,000 কোটি টাকার উপর আমরা পাবো। এখন আপনারা আমাদের বলুন, 2 মাস আমাদের কোনো ইনকাম নেই। ইনকাম যে নেই, এর অল্টারনেটিভ টাকা তো পাচ্ছি না, অপশনটা কি? আমার যে টাকা স্কিমের জন্য পড়ে আছে সেই টাকাই পাই, প্লাস আমাকে 55,000 কোটি টাকা দেনা শোধ করতে হচ্ছে। তাহলে আমরা তারপরে লকডাউনের বাজারে, গঙ্গা বাজার রেশনে আমাকে অতিরিক্ত রেশন দিতে হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার জন্য আমার যাচ্ছে, আরো অন্যান্য কাজও আছে, কিন্তু টাকা আমরা প্রাপ্তির সংখ্যা শূন্য। সুতরাং প্রাপ্তি যখন শূন্য হয়ে গেছে, তখন মানুষ আগামী দিন যারা বিশেষ করে আনঅর্গানাইজড ওয়ার্কার কি করে বাঁচবে? সরকারি কর্মচারীদের না হয় যতক্ষণ পারবো আমরা সামনে যাব, টিচারদের যতক্ষণ পারবো সামনে যাব, কিন্তু যারা প্রাইভেট সেক্টরে এবং আনঅর্গানাইজড সেক্টরে আছে তারা কি করবে? আর প্রত্যেকটা মানুষেরই তো রুজি রোজগার আজকে প্রায় শেষ হতে চলেছে, কতদিন আর ক্যাশ ভেঙে ভেঙে খাবে? সুতরাং করোনা ছিল, আছে, থাকবে। এবং যা শুনছি সবার কাছে, বা প্রধানমন্ত্রীও কালকে নিয়ে যেটা বলেছেন যে এত তাড়াতাড়ি রেহাই পাওয়ার ব্যাপার নেই, হয়তো এটা চলবে বেশ অনেকদিনই। আমাদের এর জন্য করোনাকে সাথী করে নিয়েই কাজ করতে হবে। ন্যাচারালি ওনাদের কাছে তো ইনফরমেশন নিশ্চয়ই থাকে, আর ইনফরমেশন আমরাও যতদূর পাই তাতে আমরাও ঠিক এইরকমই পাই। কিন্তু কথা হচ্ছে যে করোনা এক্ষুনি যাবে বলে মনে হয় না। অন্তত এখন 3 মাসের জন্য আমাদের একটা শর্ট টার্ম প্ল্যান নেওয়া উচিত, তারপরে মিড টার্ম প্ল্যান করবো, তারপরে লং টার্ম প্ল্যান করবো। যেটা আমি কালকে প্রধানমন্ত্রীকে বলেছি যে হঠাৎ করে প্ল্যান না করে চলে গেলাম লকডাউনে, এটা প্রবলেম হয়েছে। আর এই 3 সপ্তাহ অলরেডি 1 দিন চলে গেছে। তো এখন যেটা করা উচিত, ইমিডিয়েট একটা শর্ট টার্ম প্ল্যানিং করা, একটা মিড টার্ম আর একটা লং টার্ম। আমরা 3 মাসের জন্য একটা শর্ট টার্ম প্ল্যানিং করি, যাতে অন্তত কিছু কিছু করে আমরা করতে পারি। একেবারে দম বন্ধ করে দিয়ে নয়, একেবারে অর্থনৈতিক যুদ্ধ করে দিয়ে নয়, আর করোনাকে এগিয়ে দিয়েও নয়। দুটো দিকে আমরা ব্যালেন্স করতে হবে। করোনাকে রুখতে হবে এবং লকডাউন নর্মাল জীবনযাত্রাকে পুরো নর্মাল না করেও এসেন্সিয়াল এবং মানুষের যাতে জীবনযাত্রা বাঁচে, লাইফ এবং লাইভলিহুড, জীবন এবং জীবিকা, দুটোর দিকেই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাই আমরা তো অলরেডি আপনারা জানেন যে স্ট্যান্ড অ্যালোন যে দোকানগুলো, লিভারিং শপস, এগুলো আমরা খুলে দেওয়ার কথা বলেছি। শুধু কন্টেনমেন্ট জোনে, এটা রেড যেটা কন্টেনমেন্ট জোন বলছি, আমরা ওই রেড ভাবে ওইভাবে না করে কন্টেনমেন্ট জোন যেটা পুলিশ করেছিল সেখানে বন্ধ আছে। কিন্তু সেটাও আমরা ভেবেছি পুলিশ ডিসাইড করবে, যেটা হচ্ছে রেড জোনের মধ্যে ওদের আমি 3 দিন টাইম দিচ্ছি। রেড জোনের মধ্যেও ওরা 3টে ভাগ করবে, এ বি সি। রেড জোন এ, নাথিং ইজ অ্যালাউড, ওটাকে আমায় ডিল করতে হবে। রেড জোন বি, যেগুলো অ্যালাউ করলে প্রবলেম নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এবং স্ট্রিক্টলি রুল ফলো করে করবে, সেক্ষেত্রে আমরা কনসিডার করবো। বা রুল ফলো না করলে আমরা সেখানে পুলিশের মতো আইনত ব্যবস্থা নেব। 3 হচ্ছে রেড সি, যেটা ব্যারিকেডের বাইরে থাকবে, কন্টেইনমেন্ট জোনের বাইরে, সেখানে কিছু কিছু খোলা থাকবে। আমি ওদের 3 দিন টাইম দিচ্ছি। আজকে হচ্ছে 12 তারিখ, 13, 14, 15 তারিখে ওরা রিপোর্ট ব্যাক করবে, তারপরে আমরা ডিসিশনটা নেব। ইন দ্য মিন টাইম
আমরা মনে করি আমরা জেলাগুলোতে গ্রিন জোনে বাস অ্যালাউ করেছি এবং কলকাতারও বিভিন্ন জায়গায় 13টা ইম্পর্টেন্ট বাস অ্যালাউ করা হয়েছে। তার কারণ অনেক পাবলিক আছে এখানে মানে কাজ করতে যাচ্ছে, বাট তাদের কোনো বাস নেই, ফলে যাতায়াত করতে পারছে না। তাই মাত্র 20 জন করে নিয়ে যে বাস চলছে গভর্নমেন্টে, সেখানে আমরা দাম বাড়ানো আমরা গভর্নমেন্ট ফেয়ারই থাকলো। প্রাইভেট যারা 20টা করে চালাবে তারা তাদের মতো তারা স্ট্রাকচার ঠিক করে কোথায় গভর্নমেন্ট কেয়ার করবে না, সেক্ষেত্রে লোক যদি পারে ট্যাকেল করতে করবেন, নাহলে করবেন। এটা একটা অ্যালাউ করা হয়েছে। 2 হচ্ছে সেটা শুভেন্দু অধিকারী তাকে মিটিং করে বাদ বাকিটা আপনাদের ডিটেলস বলবেন। আমরা মনে করি জুয়েলারির দোকান, ইলেকট্রিক গুডসের দোকান, পেন্টের দোকান, ইলেকট্রনিক্স গুডসের দোকান, মোবাইল চার্জিং এটসেট্রা, এরকম আনুষঙ্গিক অনেক আছে। এমনকি আমি মনে করি খাবারের দোকান ও রেস্টুরেন্ট ছাড়া খুলুক, যেটা হচ্ছে সকাল 12টা থেকে 6টা পর্যন্ত বিক্রি করুক। লোকে নিয়ে যাবে দোকানে, বাট দাঁড়িয়ে বা বসে খাবে না, যেটা চা দোকান, চায়ের ক্ষেত্রে, চা পানের দোকানের ক্ষেত্রে আমরা অ্যালাউ করেছি। কেউ আলুর চপ বিক্রি করে, করুক না, অন্তত কিছু তো ইনকাম হবে। 12টা পর্যন্ত আমরা খালি রাখছি এই কারণে একসাথে সব দিকটা করবো। সকালের দিকটা অফিস যাত্রীরা অন্যান্যরা বেরিয়ে যাবে, তারপরের দিকটা 12টা থেকে 6টা পর্যন্ত এই দোকানগুলো তারা খুলে রাখতে পারবে, কিন্তু বসে খাওয়া যাবে না, নিয়ে যেতে হবে বাড়ি। হোম ডেলিভারি আগেই অ্যালাউ করা হয়েছে। বিড়ি ইন্ডাস্ট্রি আগে 25% অ্যালাউ করা ছিল, এখন 50% অ্যালাউ করা হবে। টি গার্ডেন 50% অলরেডি অ্যালাউ করা হয়েছে। বন্দর রিলেটেড কাজকর্ম এক্সপোর্ট ইম্পোর্ট থেকে চালু করা হচ্ছে, কারণ তারা আমাদের জিনিসগুলো যারা এক্সপোর্ট হয় বা যারা ইম্পোর্ট হয় সেগুলো আসতে যেতে পারছে না। ফিল্ম এবং টেলিভিশন ইউনিট সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এডিটিং, ডাবিং, মিক্সিং এটসেট্রা অ্যালাউ করা হচ্ছে, কারণ সব ইউনিয়নগুলো মিলে এই প্রস্তাব দিয়েছে। শুটিংয়ের জন্য তারা কিছুদিন আরো ওয়েট করবে। বাস এবং ট্যাক্সি উইদিন দ্য ডিস্ট্রিক্ট আমরা অ্যালাউ করব, আর ইন্টার ডিস্ট্রিক্ট যেটা সেটা কালকে শুভেন্দুরা মিটিং করে তারা ডিসিশন নেবে। এটা গ্রিন জোনে অ্যালাউ করা যেতেই পারে, এটা আমরা দেখে নিচ্ছি, কারণ এখন তো বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এসে গেছে অলরেডি। আমি একটা আপনাদের বলি, 17ই মার্চ প্রথম কিন্তু বাইরের থেকে কেস ঢুকে করোনার বের 17ই মার্চ, সেটাও বাইরের কানেকশন। আলাপন বলবে আমার পরে করোনার ব্যাপারটা, যেহেতু রোজ বলে আজকেও 131 জন মনে হয় ছাড়া পাচ্ছে, খুব ভালো খবর। ট্রিটমেন্ট করে অনেকে ভালো হয়ে যাচ্ছে, সুতরাং করোনাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আজকে প্রায় 1 লক্ষাধিক লোক আমাদের বাংলায় ঢুকে গেছে। ট্রেনে শুধু আসছে না, ট্রেন হয়তো কম এসেছে, কিন্তু ট্রেন আরো 9টা ট্রেনের অর্ডার দেওয়া আছে। আজকে সকালেও বাঁকুড়া ট্রেন এসছে, আগেও ব্যাঙ্গালোর থেকে এসছে, তামিলনাড়ু কেরালা থেকে এসছে, আপনারা জানেন। 9টা ট্রেন যেটা বলা হয়েছে তার থেকে একটা এসছে, আজকে আরো একটা আসবে, প্লাস আরো 100 ট্রেন আমরা করবো প্ল্যানিং ফেজ বাই ফেজ। কারণ একসাথে আমি এত ঢোকাতে পারবো না, তার কারণ স্ক্রিনিং করতে হবে, তাদের সেফটিটা দেখতে হবে, তারা যাতে আলাদা কোনো প্রবলেমে না পড়ে। সেই জন্যই আমরা এক্সট্রা ট্রেনের প্ল্যানিং করছি। আমরা আপনাদের বলে দেবো কবে 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 কবে, সেটা আমরা একটা প্ল্যানিং করে বলে দেবো, সেটা আমরা একটা প্ল্যানিং করছি। আরো এক্সট্রা ট্রেনে যারা বাইরে আছে তারা আসবে। এছাড়াও ধরুন প্রচুর বাস এসছে, বাসে প্রায় 90,000-এর মতো লোক, এটা আমাদের কাছে রেকর্ড আছে। 90,000-এর মতো মানুষ বাইরে থেকে তারা কিন্তু বাসে ঢুকেছে বিভিন্ন বর্ডার দিয়ে। এছাড়াও প্রাইভেট কার, স্করপিও থেকে শুরু করে পায়ে হেঁটে এগুলো তো আছে। প্লাস দেখুন ইন্টার স্টেট ট্রাভেল যারা গাড়িতে গাড়িতে যায়, পায়ে যায়, এরকম প্রচুর সংখ্যা আছে। অর্থাৎ লক্ষাধিকের ওপর লোক বাংলায় বাইরে থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার, টুরিস্ট, স্টুডেন্ট এবং চিকিৎসার জন্য যারা গেছিলেন তারা কিন্তু অলরেডি ফেরত এসেছেন, আমরা খুশি। বাদ বাকি আমি আপনাদের বলবো যারা আসতে চাই দয়া করে আমাদের একটু আগে জানাবেন, মানে বাসে টাসে যারা আসছে না। ট্রেনেরটা তো আমরা জানতে পারবো কারণ আমরা প্ল্যানিং করে দিচ্ছি, কিন্তু বাসে বা গাড়িতে যারা আসছে একটা প্রবলেম হচ্ছে আমাদের। ধরুন রাত্রি 12টায় মেদিনীপুর বর্ডারে এসে কেউ দাঁড়িয়ে পড়লো বা আসানসোল বর্ডারে এসে দাঁড়িয়ে গেল, সেখানে আমাদের তো একটা হেলথ স্ক্রিনিং করতে হবে।
ইনফরমেশনটা রাখতে হবে যাতে সে বিপদে না পড়ে। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে অচেতন, তখন যদি কেউ আসে, তখন হোল নাইট তো আর কিছু করার থাকে না, ওয়েট করতে হয়। ফলে যারা দূর থেকে আসছে সে বাড়িও ফিরতে যায়, কিন্তু আমাদের হক বাধা, আমাদের একটা স্ক্রিনিং করতে হবে গভর্নমেন্টের প্রোটোকল অনুযায়ী। সেই জন্য প্রবলেম হচ্ছে। ফলে আমরা সবাইকে অনুরোধ করবো, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা তো আমাদেরই রাজ্যের অধিবাসী। আপনারা যদি বাসে করে কেউ আসে বা গাড়িতে করে কেউ আসে, লোকাল ডিএমটি বা এসপি কে ইনফরমেশনটা চান, তাই তোমাদের সিস্টেমটা কি রেডি? আমাদেরকে দিয়ে হচ্ছে যে জেলা থেকে আসছেন সেই জেলার ডিএম অথবা এসপি আমাদের এখানকার ডিএম অথবা এসপি কে জানাবেন। এটা অনেক সময় জানানো না হওয়াতে হঠাৎ করে এসে পৌঁছে যাচ্ছেন। কিন্তু আপনি যেটা বললেন, আমাদের নীতি এটাই রয়েছে যে ওদেরকে স্ক্রিনিং করে নিয়ে নেওয়া, যেহেতু ওরা আমাদেরই লোক। এটাতে একটু ইনফরমেশন গ্যাপ হচ্ছে, কমিউনিকেশন গ্যাপ হওয়া ডিলে হচ্ছে, মানুষ ওখানে একটু মানে অসুবিধায় পড়ছে। সেটা অসুবিধায় পড়ছে আমাদের জন্য না, প্রবলেম হচ্ছে না জানিয়ে আসার জন্য। জানালে কি হয়, তাহলে আমরা বলে দিতে পারি আপনি এই টাইমটা এসে ঢুকুন, এই সময় থেকে এই সময়। তাহলে সেখানে হেলথ কর্মীরাও থাকে, পুলিশও থাকে, কোনো অসুবিধা হয় না, তারা ঢুকে যেতে পারে। এখন হচ্ছে কি অন্য জায়গা থেকে ধরুন অন্যান্য অনেক রাজ্য এটাকে দেখছেই না, তারা জাস্ট ওভারলুক করে ছেড়ে দিচ্ছে। ফলে এন্ট্রি পয়েন্টে আমাদের প্রবলেম হচ্ছে। এটা আমরা অন্য রাজ্যগুলো বলবো যে তোমাদের রাজ্য থেকে যখন কোনো বাস পাস করছে, মানে অন্য রাজ্যে যাওয়ার জন্য, সেই ইনফরমেশনটা আমাদের দয়া করে শেয়ার করো, তাতে আমাদের সুবিধা হয়, লোকগুলো কোনো অসুবিধে হয়। এই একটা ব্যাপার আছে। দুই হচ্ছে, আমি আপনাদের আবার বলি, আমরা আজকে যে মিটিংটা করেছি ডিএমদের সাথে এসপিদের সাথে, একটা তো হচ্ছে লকডাউন যে চলছে, লকডাউন স্ট্রিক্টলি চলবে, বাট লকডাউনের মধ্যেও যে কাজগুলো অ্যালাউ করেছে সেই কাজগুলোকে অ্যালাউ করতে হবে। আমরা বিশেষ করে 100 দিনের কাজের উপর গুরুত্ব দিয়েছি। 100 দিনের কাজে বরাবর বাংলা 1 নম্বরে। প্রায় 2 মাস ধরে কোনো কাজকর্ম না হওয়াতে গ্রামীণ অর্থনীতিও প্রায় ভেঙে পড়েছে। যখন শহরের অর্থনীতি চাঙ্গা হতে সময় লাগে, তখন আমি মনে করি গ্রামীণ অর্থনীতির মানবিক মুখ দেখে অর্থনৈতিক সংস্কারকে অনেকটা এগিয়ে দেয় এবং তাদের নিজেদের রুজি রোজগারও করতে পারে। সেই জন্য আমরা অলরেডি 2500 টাকা করে, যেটা আমরা কৃষক বন্ধু স্কিমে খরিফ মরশুমে 20 তারিখের মধ্যে ব্যাংক থেকে ঢুকে যাবে কৃষকদের অ্যাকাউন্টে। আমাদের যেমন জয় বাংলা প্রজেক্ট, জহর থেকে শুরু করে, জয় বাংলা থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং অন্যান্যরা সমস্ত যে পেনশন পায়, মানে সোশ্যাল স্কিমে, আমরা আগে 2 মাস দিয়ে দিয়েছিলাম একসাথে, এপ্রিল এবং মে। আগামীতেও মানুষের যাতে অসুবিধে না হয় সেটা চিন্তা করে আমরা আবার জুন আর জুলাই 2 মাস একসাথে আমরা আগামী কিছু দিনের মধ্যে দিয়ে দেবো, যাতে তারা অন্তত হাতে তাদের পেনশনের টাকাটা পান। এখানে কয়েক লক্ষ লোক উপকৃত হবে, অনেক লক্ষ লোক উপকৃত হবে। 100 দিনের কাজ ইসিডিপিতে বলা হয়েছে ডিএমদের খুব সিরিয়াসলি, দরকার 100 দিনের কাজের ম্যান পাওয়ার বাড়াতে বলা হয়েছে। এমনকি যারা বাইরে থেকে আসছে তারাও যদি কাজ করতে চায় 100 দিনের কাজে, তাদেরও ইনভলভ করার কথা বলা হয়েছে। আমাদের বাংলার লোকেরা খুব স্কিল, অন্য রাজ্যে গেলে তার লাভ হয়। আমরা বারবার বলি তোমরা এখানে ফিরে আসো, তোমরা কেন বাইরে যাও? এখানে তো অনেক স্কোপ হতে পারে, একটু টাইম লাগবে, হয়তো 20 লক্ষ লোকের একটুতে 100 সাথে হবে না, আর কিছুদিন থাকলে নিশ্চয়ই আস্তে আস্তে হতে পারে, ছোট কাজ থেকে বড় কাজ হতে পারে। আমরা 100 দিনের কাজে তাদের ইনভলভ করবো যেখানে সুযোগ আছে, সব জায়গায় তো হবে না, বা যেখানে সুযোগ আছে আমরা চেষ্টা করবো। কারণ লোকাল লোকেদের প্রায়োরিটিও তো দিতে হবে, যারা এখানে আছে, যারা কাজটা করতো তাদের আগে ফার্স্ট প্রায়োরিটি। 2 হচ্ছে এমএসএমই সেক্টরে ধরুন অনেক সোনার স্বর্ণ শিল্পী আছে, অনেক জরি শিল্পী আছে, অন্যান্য স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে বাঙালিরা খুব ভালো কাজ করে, বাংলার শিল্পীরা বিভিন্ন জায়গায়। তাদের জন্য দরকার হলে একটা তথ্য তৈরি করে, সেদিন একটা তথ্য তৈরি করে দেবে যারা আসবে তার মধ্যে কোন কারিগর কারা থাকতে চায়। আমরা চাই তারা যেন বারবার না যায় বাইরে, এখানেই থাকুক বাংলাটাকে ভালোবেসে। কারণ দুর্দিনে যারা তাড়িয়ে দেয় তাদের সাথে সম্পর্ক রাখা ঠিক নয়। নিজের দেশের মাটিটাই, বাংলার মাটিটাই তাদের জন্য উপযুক্ত। তাদের আমরা ওয়েলকাম যেমন করছি, সাথে সাথে এটাও বলবো যে 100 দিনের কাজ থেকে শুরু করে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বিভিন্নভাবে তাদের যদি আমরা নতুন করে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে দরকার হলে কাজে লাগবে,
এর জন্য কিছুদিন ওয়েট করতে হতে পারে, তাহলে কি যায় আসে? এটা আমরা দেখে নেব। আমাদের কিষাণ ক্রেডিট কার্ড 11 লক্ষ কিষাণের কিন্তু কভার ছিল না। আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে ওটা লোকালকে দিলে লোকাল টাইম নেয় করতে, সেজন্য সেন্ট্রালি এখান থেকে রাজ্য থেকে আমরা 11 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ডকে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি, যাতে তারা কম ইন্স্যুরেন্সের মাধ্যমে ঢুকতে পারে। কারণ মনে রাখবেন, ঝড় জল বন্যা বা যে কোনো রকম ফসলের ক্ষতি হলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার 100% আমরা শস্য বিমায় আমরা চাষিদের টাকাটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা দিই। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1 পয়সা নিই না, রাজ্য সরকার টোটাল টাকাটা বহন করে। কাজে আমরা চাই আমাদের 100% কৃষকের সেই টাকাটা বহন করতে, যাতে 100% লোক কৃষক এই বিমার মধ্যে ঢুকতে পারে। যার জন্য 11 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড এই দুঃসময় আমরা কৃষকদের দিয়ে দেবো, যাদের কৃষক কিষাণ ক্রেডিট নেয়। এটা আমরা দেখে নেব। রেশন দোকানের ব্যাপার নিয়ে বলা হয়েছে, যাদের রেশন কার্ড নেই, হয়তো ডিজিটাল কার্ড নেই বা তারা করেনি, হয়তো কোনো ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ হয়েছে, সেক্ষেত্রে সাদা রেশন কার্ড পুরনো যাদের আছে তাদের যদি ডিজিটাল রেশন কার্ড না, আর সাদা রেশন কার্ডে যদি প্রমাণপত্র ঠিক মতো থাকে, তাহলে তারা বিডিওকে বলতে পারে, বিডিও তাদের রেশন নিতে খাদ্য দপ্তরকে বলতে পারে তাদের একটা স্লিপ দিয়ে যে তারা যাতে ফুড স্লিপ যেটা কুপন দিয়ে দেবে সেই রেশনটা পাবে। আর যদি দেখেন যে রেশন কার্ডও নেই সাদা, কিন্তু সেটা মাত্র 3 মাসের জন্য, 3 মাসের মধ্যে ডিজিটাল করতে হবে। ডিজিটাল করলে ওই সাদা রেশন কার্ডটা কোনো ভ্যালু থাকবে না, কারণ ওটা চেঞ্জ করে দিয়েছে। আর 2 হচ্ছে সেটা খাদ্য দপ্তরকে ক্যাম্প অর্গানাইজ করতে হবে, আর একটু স্থিতিশীল হয়ে যায় তখন করে দেবে। আর একান্ত যদি তাও না হয়, তাহলে ডিএমদের অর্ডার দেওয়া হয়েছে যে জিআর থেকে দরকার হলে খাদ্য দপ্তরকে সাহায্য করবে, যাতে না খেয়ে মানুষ মারা না যায়। যতটা পারবো চেষ্টা করবো মানবিক ভূমি। এছাড়া হচ্ছে তাঁত ছাড়িয়ে আমরা খুলে দিলাম, তাঁতের হাট খুলে দিলাম। আমরা খাদি বাজার থেকে শুরু করে আমাদের যেগুলো আছে বিশ্ব বাংলা হাট থেকে শুরু করে যদি আমরা খুলে না দিই, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রচুর কাপড় জামা তৈরি করে তাঁতিরা, এবং তাঁত শিল্প কিন্তু হাজার হাজার লোক এর মধ্যে যুক্ত আছে। এবং আমরাই একমাত্র সরকার আগামী 3 বছরের অর্ডার ওদের দিয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্টে যে সমস্ত কাপড় জামাগুলো তাদের তৈরি করতে হয়। সেলফ হেল্প গ্রুপকেও কাজে লাগাতে বলা হয়েছে, এই মাস্ক তৈরি করা থেকে শুরু করে এখন যেটা প্রয়োজন, এবং বিশেষ করে গ্লাভস তৈরি করা থেকে শুরু করে আরো যা যা প্রয়োজন আছে সেগুলো ইমিডিয়েট নজর দেবে এবং সেগুলো দেখবে ঠিক মতো, সেটাও বলা হয়েছে। এছাড়াও আমরা মনে করি গ্রামে গঞ্জে যে কাজগুলো 2 মাস হয়নি পেন্ডিং পড়ে আছে, কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে, বাংলার আবাস যোজনা থেকে শুরু করে, বাংলার গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে, আগামীকালও সুব্রত মুখার্জি একটা মিটিং রেখেছেন জেলা পরিষদের সভাধিপতিদের নিয়ে, এবং আমরা প্ল্যানিং করে বলে দিয়েছি ডিএমতে কোন কোন জায়গায় কোন কাজটা করলে 100 দিনের কাজটা ভালোভাবে বাড়বে। আমরা জায়গাগুলো মাইক্রো ম্যানেজমেন্ট যেটা বলেন, কোন জেলায় কোনটা চলতে পারে, কোন জেলায় কোন কাজটা বাকি আছে, সেই ইনস্ট্রাকশনটাও আজকে আমরা দিয়ে দিয়েছি। এর ফলে আমার একদিকে কনস্ট্রাকশনের কাজ, একদিকে পিএইচইর কাজ, একদিকে ইরিগেশনের কাজ, একদিকে পিডব্লিউডির কাজ, একদিকে ফিশারিজ ডিপার্টমেন্টের কাজ, একদিকে এনিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের কাজ, একদিকে হর্টিকালচারের কাজ, ফুড ডিপার্টমেন্টের কাজ, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাজ, অর্গানিক ফার্মিং কাজ, ফিশারিজ থেকে শুরু করে সব ব্যাপারে, হর্টিকালচার থেকে শুরু করে আমরা কাজটা ইমিডিয়েট শুরু করতে পেরেছি। কনভার্জেন্স অনেক এলাকায় ইনোভেটিভ আইডিয়ার মধ্যে দিয়ে আমরা করেন, সুতরাং তারা এই কাজগুলো ইমিডিয়েট যাতে ফুল স্পিডে চালু করে সেটা আমরা করেছি। আর কাজ করতে যারা আসবেন তাদের পুলিশ অ্যালাউ করবে, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। আর এইসব কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে যাতে কোনো কিছু, এই কাজগুলো করতে গিয়ে যারা মেটেরিয়ালস লাগে সেই মেটেরিয়ালসের যাতে কোনো অসুবিধে না হয়
ট্রান্সপোর্টেশনের যাতে অসুবিধে না হয় সেটাও ডিএম এবং এসপিদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা দেখে কোন কোন এলাকায় কোন কোন জোনে দোকানপাট খোলা যায়, এটা লোকাল পুলিশ ডিএম এসপিরা মিলে তারা ঠিক করবেন এবং ঠিক করে আমাদের জানাবেন। বাস সার্ভিস এবং ট্যাক্সি সার্ভিস ইন্টারস্টেট উইদিন স্টেট, এগুলো আমরা আউটসাইড কন্টেনমেন্ট জোন এবং কিছু কন্টেনমেন্ট জোনের মধ্যেও যেখানে করা যায় সেসবগুলো আমরা সাজেশন দিতে বলছি পুলিশকে এবং আদার্স ডিপার্টমেন্টকে। তারা আমাদের সাজেশনটা দিতে গেলে আমরা এগুলো আবার 21শে মে থেকে শুরু করবো। এটা আমার সেকেন্ড প্ল্যানিং। এর মধ্যেও আমরা একটা ছোট্ট প্ল্যানিং করে দিচ্ছি গ্রুপ এ কাল থেকে কি হবে, গ্রুপ বি 21শে মে থেকে কি হবে, আর গ্রুপ সি একদম লাস্ট, যেটা হয়তো খুব সাংঘাতিক, সেখানে হয়তো কিছু জায়গা বাদ থাকবে। সেই জন্য সবাইকে বলবো যেখানে রেড জোন আছে প্লিজ দয়া করে আপনারাই হেল্প করুন সাধারণ মানুষ রিনিউ করার। আর আমি আবেদন করবো আমার স্থানীয় ক্লাবগুলোকে, এনজিওসে এবং অনেক জনপ্রতিনিধি আছে তাদের, যে আপনারা একটু লক্ষ্য রাখুন যদি কেউ মাস্ক না পরে বেরোন, যদি কেউ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করে, যদি কেউ বেশি মাখামাখি করে গ্যাদারিং করে, যে যার মতো পারবেন মানুষকে সচেতন করুন, হাতে আইন তুলে নেবেন না। এটা হচ্ছে নিজেদের বন্ধু বান্ধবের মতো করুন, একটা সচেতনতা বাড়ানো। একদিকে কোভিড হোক না আরেকদিকে বিজেপি দাঙ্গার নামে নানা রকম দেখছি, আমি টুইটারেও ছেড়ে দিচ্ছি। কি করে করেন এরা আমি জানি না। আমি কালকেও মিটিংয়ে বলেছি দিস ইজ নট দ্য টাইম অফ পলিটিক্স, এটা রাজনীতি করার টাইম নয়। একজন হিন্দুর গায়ে ধাক্কা লাগলেও আমার লাগবে, একজন মুসলিমের গায়ে লাগলেও লাগবে, একটা শিখের গায়ে লাগলেও লাগবে, একটা খ্রিস্টানের গায়ে লাগলেও লাগবে। আমরা কিন্তু সবাই একসাথে বাস করি, রাজ্যটা আমাদের সবার। কেউ কেউ রাজনৈতিক কারণে যদি মনে করে একদিকে কোভিড দেবো আর একদিকে দাঙ্গা দেবো, একদিকে করোনা বাইরে থেকে নিয়ে আসবো আর একদিকে করোনার রস খাওয়াবো, তারাই বলবো করোনার রসটা এখন খান, শরীর ভালো থাকবে, নিমপাতার রসটা খান, শরীর ভালো থাকবে। দয়া করে করোনার আগমন ঘটাতে আপনার এগিয়ে চলার যে উন্মাদনা, সেই উন্মাদনাটা বাংলায় দেখাবেন না। বাংলার মানুষের সহ্য করার একটা সীমাবদ্ধতা আছে। আমরা এতদিন ধরে এখনো 10 নম্বর র্যাঙ্কিং এ আছি বড় রাজ্যগুলোর মধ্যে, যারা করোনা এফেক্টেড রাজ্যগুলো থেকে যারা আসবেন তাদের মধ্যে অনেকেরই করোনা হচ্ছে। আপনারা জানেন যে তবু তারা আমাদের মানুষ, আমাদেরই চিকিৎসা করতে ভালো করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, বরঞ্চ খুশি তারা ফিরে আসছে, কিন্তু তারা প্রপার ট্রিটমেন্ট। ধরুন আমার 3টে জেলা গ্রিন জোন ছিল, আমার অরেঞ্জ জোন হয়ে গেছে। বীরভূম জেলা চিকিৎসা করে ফিরছিলেন, করোনা নিয়ে ফিরেছেন, আমার তো হাতে নেই। ট্রেনে কেউ ফিরছেন, করোনা নিয়ে ফিরছেন। আমার আলিপুর, উত্তর দিনাজপুর জেলা, আমার মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, এগুলো করোনা এফেক্টেড হয়ে গেছে। এবং আর একটা কথাই বলবো, যাদের করোনা পজিটিভের চান্স আছে তারা দয়া করে চেষ্টা করবে, সবাইকে আমি করতে বলছি, এবং সেখানে হেল্প কর্মী বা পুলিশ গেলে কোঅপারেট করবে। নন কোঅপারেশন করলে কিন্তু এই আইনটা আপনার উপর বর্তাবে, যাতে আপনার ক্ষতি হবে, আপনাকে শাস্তি বহন করতে হবে। কেন শাস্তি মধ্যে যাবে? করোনার মধ্যে কি খারাপ যাবে অচ্ছুত করে ছেড়ে দেবো? একসময় তো স্মল পক্স দেখে লোক ছুট, করোনা মহামারী দেখে আমরা সিনেমায় দেখেছি, কখনো কখনো ৭৬ মন্ডল অনেক সিনেমার ঘটনা আমরা দেখেছি, দেখে শিক্ষা নিয়েছি। তাহলে আজকে কলেরা বলে মানুষ থেকে ছড়ে না, কারণ ওষুধ বেরিয়ে গেছে না। চিকেন পক্স করে মানুষ ছড়ে না, ডেঙ্গু হলে চিকিৎসা হয় না, ম্যালেরিয়া হলে চিকিৎসা হয় না, সোয়াইন ফ্লু হলে চিকিৎসা হয়। কোভিডের এখনো পর্যন্ত ওষুধ বেরোয়নি, ঠিক আছে, যা আছে তাই দিয়ে হচ্ছে, তাদের জন্য ভালো হচ্ছে না। তো যখন ভালো হচ্ছে এবং ভালো হওয়ার রেট আমাদের এখানেও কিন্তু 25% কিউর হয়ে গেছে অলরেডি, এটা মাথায় রাখতে হবে। যাদের ক্রনিক কোনো সাংঘাতিক ডিজিজ আছে তারা শেষ সময় এসে পড়লে ট্রিটমেন্টের জায়গাটা পাওয়া যায় না, আমরা দুঃখিত হই। কিন্তু সেক্ষেত্রে আমাদের ডাক্তার, চিকিৎসক, নার্স যারা আছে, হেলথ কর্মীরা আছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তাদের আগে টেস্ট করার নামে না পাঠিয়ে তাদের আগে চিকিৎসাটা করুন। তার কারণ সে বেঁচে থাকলে তবে তো টেস্টটা হবে, ট্রিটমেন্টটা যেন আমরা সঙ্গে সঙ্গে দিই।
আমাদের ভেন্টিলেটারও আছে, আমাদের অক্সিজেন সিলিন্ডারও আছে। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোভিড প্রথম বলে আমাদের কাছে বাংলার হেলথ ইনফ্রাস্ট্রাকচার এই 10 বছরে আমরা যা করেছি সারা ভারতবর্ষের কোথাও কিন্তু নেই, এটা মাথায় রাখবে। আমাদের অনেক কিছুতে নন কোঅপারেশন করে সেন্ট্রাল গভর্নমেন্ট, তা সত্ত্বেও কি নেই বাংলায়? কিন্তু আজকে কোভিডের জন্য আজকে অন্যান্য চিকিৎসাগুলো মার খাচ্ছে। আজকে রোগীরা আসতে পারছে না হাসপাতালে, অনেক রোগীর চিকিৎসা হচ্ছে না বিকজ তারা আসতে পারছে না। আইপিডি ওপিডি সেভাবে স্ট্রংলি কাজ করতে পারছে না বিকজ দে আর বিজি উইথ কোভিড। সুতরাং আস্তে আস্তে তাদেরও ট্রিটমেন্টটা করতে হবে এবং এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিকশন নিতে হবে, ডাক্তার নার্স হেল্প করবে, এটা আমাদের গর্ব। প্রিকশন নিতে হবে এবং ফ্রন্টলাইনার যারা তারা আমাদের ওয়ারিয়ার, তাদেরকেও প্রিকশন নিয়ে কাজ চালাতে হবে। এটা আমি নতুন হেলথ সেক্রেটারি হয়েছে মিস্টার নিগম, তাকেও বলবো ডিএমই এবং ডিএইচএস কে সাথে নিয়ে চিফ সেক্রেটারির সাথে বৈঠক করে কিভাবে তাদের ফুল প্রোটেকশন দেওয়া যায় সেটা দেখতে হবে। আপনারা জানেন এখানে আমরা 7 দিন ছুটি দিয়েছি, ডাক্তার চিকিৎসকরা তো সারাক্ষণ কাজ করে, সেজন্য তাদের যাতে একটু রিল্যাক্স করতে পারে 7 দিন কাজ করবে, 7 দিন ছুটি। এটা তো আমরা এখানেই করেছি এবং তাদের 10 লক্ষ টাকা করে যেটা মানে ইন্স্যুরেন্স সেটাও করা হয়েছে। ইতিমধ্যে 53 জন পেয়েছে, মানে 53 জন 1 লাখ টাকা করে পেয়েছে যাদের অ্যাটাক করেছে, মারা গেছে যারা তাদের 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে মিডিয়াও আছে, এর মধ্যে হেলথ ওয়ার্কার আছে, মিউনিসিপ্যালিটি যারা হেলথ কাজ করে তারাও আছে, আশাও আছে, অনেকেই আছে এর মধ্যে। সুতরাং আমরা আপনাদের জন্য সাধ্যমতো চেষ্টা করছি, কারণ আপনারা সাধ্যমতো চেষ্টা করছেন বলে আমরা গর্ব। যদি কারো কোনো রকম কেউ উত্তেজনা সৃষ্টি করে, কেউ কেউ আমি জানি প্রভোকেশন করে মিথ্যে বলে, উৎসাহ দিয়ে একটা বিভেদ করে দেওয়ার চেষ্টা করে, এই সময়টা বিভেদ করার নয়, এই সময়টা ঐক্য। আসলে লড়াইকে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ি। ঐক্যবদ্ধ আমরা যদি না হই আমরা কোভিডকে লড়তে পারবো না। আমার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করার অনেক সময় আছে আমাদের অনেকে, এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেললে হবে? ইলেকশনের এখন 1 বছর বাকি আছে, আগামী মে মাসে ইলেকশন, এটা মে মাস হবে, মে মাসে পড়েছে। তো এত তাড়াতাড়ি দাঙ্গা করতে হবে, এত তাড়াতাড়ি কোভিড বাড়াতে হবে, এত তাড়াতাড়ি করোনাকে বাড়াতে হবে, এত তাড়াতাড়ি বন্ধন করতে হবে, এত তাড়াতাড়ি মিথ্যে কথা বলতে হবে, এত তাড়াতাড়ি কুৎসা করতে হবে, এত তাড়াতাড়ি অপপ্রচার করতে হবে, এত তাড়াতাড়ি চক্রান্ত করতে হবে, এত তাড়াতাড়ি বাংলার বদনাম করতে হবে, বাংলাকে অসম্মান করতে হবে। বাংলার বদনাম হলে আপনাদের গায়ে লাগে না? আপনারা বাংলার বাইরে বলে দেন। আর বাংলায় যারা আছেন যদি বাংলাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে মনে রাখবেন বাংলার বদনাম করতে পারবেন না। যারা করছেন ভুল করছেন, একদিন বুঝবে, যেদিন আপনার বিবেক আপনাকে বলবে ঠাকুর জানি না ও কি ভুল করছে, ঈশ্বর ওকে ক্ষমা করো, ও জানে না ও কি ভুল করছে। আপনার বিবেক একদিন আপনাকে বলবে। দুঃসময় যারা মানুষের পাশে থাকে না, রাজনীতি করে, তাদের রাজনীতি করার কোনো গণতান্ত্রিক অধিকার মানুষ দিয়েছে কি? আমরা তো করি না। আমি যখন মিটিংয়ে বলেছি সবার সামনে, হি ওয়াজ কেবি চিফ মিনিস্টার, আমার সাথে আমার চিফ সেক্রেটারি ছিল মিটিংয়ে, আমার সাথে হোম সেক্রেটারি ছিল, হেলথ সেক্রেটারি ছিল, ডিজি ছিল, ফাইন্যান্স সেক্রেটারি ছিল, গৌতম সান্যাল ছিল, জিজ্ঞেস করুন তো এদের, ইভেন নিগমও ছিল। যে আমি এটা বলেছি কি বলিনি যে মুম্বাই আজকে প্রচুর মহামারীর মতো হয়েছে, তাও আমি তো বলিনি মুম্বাই চেষ্টা করছিলেন যে একটা দেশ আমাদের সলিডারিটি জানাচ্ছে বাংলার পক্ষ থেকে যাতে তারা লড়াইটা করতে পারে। কারণ কারো হাতে নেই রোগটা, রোগটা আমি কিনে আনিনি, আর রোগটা আমি ট্রেনে করে নিয়ে আসিনি, আর রোগটা ট্রেনে করেও আমরা নিয়ে আসিনি, রোগটা এসছে বাইরে থেকে আর আসছেও বাইরে থেকে। এটাকে প্রতিহত করতে হবে সবাই মিলে। আমাদের ভাই বোনদের তো আমরা ফেলে দিতে পারবো না, কিন্তু যারা আসবে তারা যাতে ভালো থাকে সেদিকে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। এবং শুধু রাজনীতি করলে চলবে না। এত নাম পাঠিয়ে দিলাম, যেন মনে হচ্ছে প্রেজেন্টেশন কিনতে যাবে বিয়ে বাড়ি, এত নাম পাঠিয়ে দিলাম। মানুষকে নিয়ে একটা বাজারের পণ্য হিসেবে দেখবেন। আপনারা যে সমস্ত কথাগুলো কাগজে বলেন বা টুইটারে বলেন বা ফেসবুকে বলেন বা ফেসবুকে বলেন, তাদের আমি বলি আজকে লজ্জা করে না? হিন্দু মুসলমান করছে না, কোভিডে কি হিন্দু মুসলমান আছে না? জিজ্ঞেস করুন, হার্ট অ্যাটাকে হিন্দু মুসলমান আছে?
বাড়িতে হিন্দু মুসলমান আছে, না আকাশে হিন্দু মুসলমান আছে, না মাটিতে হিন্দু মুসলমান আছে, না চন্দ্র সূর্য গ্রহ তারা আছে। যার যার ধর্ম নিজের নিজের আপন, কিন্তু আমরা সবাই সবার আপন, এটা মাথায় রাখবেন। সব ধর্মকে সম্মান জানিয়ে বাংলা চলে, এবং সেই জন্যই বাংলা ভারতবর্ষকে সম্মান করে, এই দেশটাকে ভালোবাসে, এই দেশের মাটিটাকে আমরা অবজ্ঞা করি না। তাই মনে রাখবেন, আজকে বিদেশেও যারা যেখানে যেখানে হয়েছে, আমরা কোনদিন তো আমাদের ঠিকানা তুলে নিই তাদের উদ্দেশ্যে। কেন তুলবো? আমার দেশ আমার দেশ, আমার দেশে ভালো মন্দ আমরা বেছে নেব, আমার রাজ্যে ভালো মন্দ আমি বেছে নেব। এইটুকু বুদ্ধি যাদের নেই তারা করবে ইলেকশন, আর তারা আগামীকালে যে সরকারটা পেলে বসবেন বলে বসে আছেন, এটা আপনাকে দেখাচ্ছে। আমি শুধু তাদের বলি, শুনুন, আমরা যারা মানবিক মুখ নিয়ে কাজ করি, আমার এখন মেন প্রায়োরিটি কোনটা? মানুষগুলোকে নিয়ে আসে। মেন প্রায়োরিটি কোনটা? যাতে মানুষ কিছু কাজ পায়, সেই কাজগুলোর জায়গাটাকে উদ্বোধন করব। আমার মেন কাজ কি? যাতে লোকে দুটো খাদ্য পায়, সেই খাদ্যটা তাকে পৌঁছে দেয়। আমার মেন কাজ কি? যে অসুস্থ সে যাতে চিকিৎসা পায়, তার জন্য তার সাহায্য করা। আজকে রক্ত নেই, পুলিশের লোকেরা লকডাউনও করছে, ব্লাড ডোনেশনও করছে, এসব থেকে শিক্ষা হয় না? আমিও তো একসময় অপোজিশনে ছিলাম, যখন ডেঙ্গু ম্যালেরিয়ায় কত লোক মারা যেত। জিজ্ঞেস করবেন ডক্টর সুদীপ্ত রায়কে, ডক্টর তরুণ অধিকারীকে, বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনকে। আমরা রাস্তায় নেমে ক্যাম্প করতাম মানুষের সাহায্যে। কোনোদিন সেদিন বলিনি যে রাজনীতি করব, রাজনীতি করতে বলিনি। দাঙ্গা হয়েছে, পুলিশকে ফোন করে বলেছে প্লিজ দাঙ্গা হচ্ছে আপনি দেখুন। বাবরি মসজিদ নিয়ে দাঙ্গা হয়েছিল কলকাতায়, কত লোক মারা গেছে, কত লোক আহত হয়ে গেছে, আর পর্যন্ত কেউ জানে না। কিন্তু মনে রাখবেন, সেদিন কেউ রাস্তায় না থাকলেও একমাত্র রাস্তায় আমি নেমেছিলাম, যাতে মানুষে মানুষের ভুল বোঝাবুঝি দূর হয়, দাঙ্গা বন্ধ হয়। আর আমি আমার সেই সময়কার দিনগুলো 10 দিনের মধ্যে একদিন মাত্র আমি আগেও বলেছি, আমি শিয়ালদার লরির মধ্যে দেখেছিলাম মাদার একটা খাবার দিতে গেছে। তাছাড়া সেদিন রাস্তায় কোনো নেতাবৃন্দ নয়, কোনো রাজনৈতিক নেতা নয়, কাউকে আমি দেখি। আর আজকে যারা বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের উনি রাস্তায় নেমে একটু যান না, মিউনিসিপ্যালিটি ওয়ার্কারদের সাথে একটু ঝাড়ু দিন, যান না। কমিটি যারা জীবনের ঝুঁকি নিয়ে আজকে ট্রিটমেন্ট করছে তাদের পাশে কি দাঁড়ান, ভেতরে গিয়ে, বাইরে নয়, বাইরে ভিডিও স্ক্রিনে বাইরে নয়। যে নার্সরা কাজ করছে সামনে গিয়ে তাদের সাহায্য করুন, যান গিয়ে দাঁড়ান। যে গরিব লোকগুলো সারাক্ষণ কাজ করে যাচ্ছে, পুলিশের লোকগুলোকে তো গাড়ি পুড়িয়ে দেবেন, কখনো কখনো অ্যাটাক করবে, যা আপনি করতে পারেন না, আমিও করতে পারি না, আইনের ভাবে চলবে। ভুল প্রার্থী কারো হতে পারে, সেই জন্য অভিযোগের জায়গা আছে, গণতন্ত্র অভিযোগের মতো ব্যবস্থা হয়। তারা যখন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করে, বা ওই হসপিটালটায় চলে যায় ডিউটি দিতে, বা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে মার্কেটে গিয়ে, কত লোকের সাথে মিক্স আপ হয় তারা। তাদের তো যে কোনো সময় তারা আক্রান্ত হতে পারে, অনেকে আক্রান্ত হয়েছেও। তারা কি চাকরি ছেড়ে পালিয়ে গেছে, তারা কাজ ছেড়ে পালিয়ে গেছে। তাদের জন্য রাজনীতি করতে ইচ্ছে করে, তারা কমিটি সামলাবে, তারা দাঙ্গা করবে, এইটুকু লজ্জারই মিনিমাম। এত বড় দুর্যোগের সময় দাঙ্গাবাজি, যারা দাঙ্গা করেছে পুলিশকে বলেছে কঠোর হস্তে, সে যেই হোক, এ বা বি আমার দেখার দরকার নেই, যেই দাঙ্গা করে থাকুক তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে। এবং লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ল অ্যাপ্লাই হবে। লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করেছে সেই ল অ্যাপ্লাই হবে, এবং আইনের মতে চলবে। কমিউনাল প্রভোকেশন, আমি যদি করি আমার বিরুদ্ধেও যা কেস হবে, কোনো নেতা করলে তার বিরুদ্ধেও হবে, কোনো সাধারণ মানুষ করলে তার বিরুদ্ধেও হবে। সাধারণ মানুষ একটা কথা বললে তাদের গ্রেপ্তার করছেন এই কোভিডের সময় বিভিন্ন রাজ্যে। অনেক সামাজিক কর্মীকে গ্রেপ্তার করছেন, অনেক সাংবাদিককে গ্রেপ্তার করছেন। আর আপনাদের নেতারা, মেন নেতা, তারা টুইট করে বলছেন ওখানে হিন্দুরা হয়ে পড়েছে, ওখানে মুসলমানরাই করেছে, তাদের জন্য কি হওয়া উচিত? এটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম, বিচার তারা করবেন, তারাই গণতন্ত্রের সবচেয়ে বড় বিচার। আমার এই কটা কথা বলা ছিল। আজকে মিটিং এর পর আমরা বৃহস্পতিবার শুক্রবার দুদিন অফিস স্যানিটাইজ করবো নবান্ন, তাই নবান্নটা বন্ধ থাকবে, বাড়িতে কাজ হবে।
কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলো খোলা থাকবে, নিজেদের মতো করবে, যেখানে অন্যান্য ডিপার্টমেন্ট আছে। আর লালবাজার থেকে শুরু করে পুলিশের কোয়ার্টার থেকে শুরু করে সবাইকেই বলা হয়েছে তারাও একদিন করে স্যানিটাইজ করে দিন প্রত্যেকটা অফিস, কারণ প্রেসের অফিসও আপনারা স্যানিটাইজ করেন। উৎসবে একটা ভাতা আমরা দিই, ওটা দিতে না। আমরা যদিও জানেন আপনারা যে আমরা এই সময় এটা অ্যানাউন্স করি, কিন্তু এবারে ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, সেই জন্য হয়তো এখনো আমাদের করা সম্ভব হয়নি। আমরা কালকে সেটা করি, উৎসবের ভাতা যেটা আমরা দিয়ে একটা বছরে ওই দেবে বোনাস, যেটা ফেস্টিভ্যাল যেটা অ্যাডভান্স আর বোনাস যেটা ও কালকে করি। ওটা ছোট ব্যাপার নয়, যে গভর্নমেন্ট প্রত্যেকটা গভর্নমেন্ট 25% 50% করে এমপ্লয়িজের মাইনে কাট করে দিয়েছে, ওটা আমাদের মাইনে পেয়ে গেছে আমাদের কর্মী, এবং তারা আগামী দিনেও পাক। আমি চাই তারা ভালো করে কাজ করুন। মানটি বুঝতে পারছেন তো কত বড় বড় কথা, কিন্তু বাংলা যারা যেভাবে মানুষের পাশে দাঁড়ায় কেউ দাঁড়াতে পারে না। আমাদের সরকারটাই মানবিক সরকার, সরকারের পাশে থাকুন, মানুষের পাশে। আপনাদের সাথে দুর্যোগ হোক, দুর্ভোগ হোক, দুরোগ্য হোক, যাই হোক, আমরা আছি, সবসময় আছি। আর একটা প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা হতে পারে, একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, আমরা শুনতে পাচ্ছি। প্রত্যেককে বলা হয়েছে টু টেক কেয়ার, এবং যে যার মতো করে কেয়ার নেবে, সেরকম হলে ডিজাস্টার ডিপার্টমেন্ট, আদার ডিপার্টমেন্ট তারা তাদের মতো করে দেখে নেবে। আদৌ কতটা হবে কি হবে সেটা আমরা জানি না, সেটা আমরা টোটাল রিপোর্ট দিয়ে তখন জানাতে পারবো, টাইম দেয়। শুনুন এই পর্যন্ত। আর আলাপন তুমি করোনাটা বলবো বলো। আমাদের এখন অব্দি পজিটিভ কেস, নিউ পজিটিভ কেসেস টুডে 110, টোটাল কেসেস টিল ইয়েস্টারডে 2063, টোটাল কেসেস টিল টুডে 2173, ডিসচার্জেস খালাস। অ্যাক্টিভ কেসটা বলো, এটা কেন বলছি অ্যাক্টিভ কেসটা বলো। অ্যাক্টিভ কেসেস, অ্যাক্টিভ কেসেস টিল ইয়েস্টারডে ছিল 1374, কিন্তু আজকে সেটা 1363, যেটা রিডিউসড হয়েছে, অর্থাৎ খালাসের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে অ্যাক্টিভ কেসেস আজকে কম। বস্তুত যত লোক ডিসচার্জ হয়েছেন সেটা প্রায়, ম্যাডাম একটু আগে রিভিউ করছিলেন সকলের সঙ্গে, 28%। যত লোক হাসপাতালে ভর্তি হয়েছেন তার 28%ই রিলিজড হয়েছে। স্যাম্পল টেস্ট ক্রমাগত বেড়েছে, গতকাল 5007টা টেস্ট হয়েছে। টোটাল স্যাম্পলস ফলত টেস্টিং হয়ে দাঁড়িয়েছে 52,622। আর এটা মাত্র কদিনে হয়েছে, মাত্র কয়েক। তার কারণ আমি এক সেকেন্ড বলে দিই, আপনারা জানেন না হয়তো অনেকে। অন্যান্য রাজ্যে যখন 45টা 50টা ল্যাব ছিল, আমাদের এখানে মাত্র 4টে ছিল। একটা ল্যাবে কত টেস্ট করতে পারে? রাজীব কত টেস্ট করতে পারে ম্যাক্সিমাম? ম্যাডাম 100 থেকে 150। তাহলে বুঝতে পারছেন। তারপরে আমরা ল্যাবের পারমিশন পেয়েছি, চাইতে 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 দিন বসতে বসতে পেরিয়ে গেছে, এটা আমাদের দোষ নয়। তারপরে দেখুন মাত্র কদিনের মধ্যে আমরা কিন্তু 2000-3000 থেকেই চলে এসেছি আজকে প্রায় 52,000। বুঝতে পারছেন। এবং আমরা আরো 5টা ল্যাবের অনুমতি চেয়েছি। মুম্বাই, দিল্লিতে এমনকি 55-60টা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে নেই। কোয়ারেন্টিন থেকেও দ্রুত রিলিজ হচ্ছে। টোটাল পার্সন সরকারি কোয়ারেন্টিনে এখন আছে 6,978, রিলিজ হয়ে গেছে সরকারি কোয়ারেন্টিন থেকে 21,022 জন। হোম কোয়ারেন্টিন সেটাতে এখন আছে 24,296, রিলিজ হয়ে গেছে 68,199। মানে ক্রমাগতই রিলিজের সংখ্যা বাড়ছে। এটা তো একটা বড় ক্রেডিট। এখন আবার নতুন করে যারা আসছে সেখানে আবার সংখ্যাটা বাড়বে। তো আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করে রেখে দিয়েছি, এটা মাথায় রাখবেন। অনেক করেছে আমাদের হেলথ স্টাফ থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আপনারাও কোঅপারেট করতে সবাই করেছে, এটা মাথায় রাখবেন। এই জায়গাটায় আজও এত লক্ষাধিক লোক ঢোকার পরেও এই জায়গাটায় কিন্তু আমরা আছি, এটা মাথায় রাখবেন। 68,000 লোক হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে। নট এ ম্যাটার অফ ম্যাডাম যেটা বলছিলেন, অর্থনৈতিক এবং শিল্প প্রবৃদ্ধি সংক্রান্ত কাজকর্মের সূচনার জন্য প্রায় অর্ধেক লোককেই দরখাস্ত পারমিশন দেওয়া গিয়েছে। এত সব কড়াকড়ি ইত্যাদি সত্ত্বেও 16,753টি অ্যাপ্লিকেশন রিসিভড হয়েছিল।
7,242টি ক্ষেত্রে পারমিশন দেওয়া সম্ভব হয়েছে, অনেক ক্ষেত্রে এই প্রসেসে রয়েছে, আর মৃত্যু হয়েছে আজকে 8 জন। এই মানে ওইসব সংক্রান্ত রিপোর্টটা ডিটেল বুলেটিনে পরে সন্ধ্যাবেলা তুলিয়ে দেওয়া হবে। যারা মারা গেছে হয়তো তাদের ওটা বুলেটিনে দিয়ে দিল। এখন তো এসেছি তোমরা দেখো না, অন্য রাজ্যগুলো চালু করে দিয়েছে। বাংলাকে নিয়ে যারা সমালোচনা করেছিল আজকে দেখো তুমি 4-5টা রাজ্যে চালু করে দিয়েছে। ম্যাডাম যেটা বলছেন যে অডিট কমিটি, কোমরবিডিটি প্রভৃতির পয়েন্টে অন্য অনেকগুলি রাজ্য সেই প্রথা এখন অনুসরণ করছে, যে প্রথা আমাদের রাজ্য অর্জন করে এখন একটা ফিগারের জায়গায় পৌঁছেছে। তারা তুমি সবটাই বলে দিচ্ছ, অনেকে কিন্তু বলছেন, এবং কোমরবিডিটিটাও তো স্টেটের গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছে। বাংলা বললে সব বই, আর অন্যরা বললে ঠিক আছে। আপনাদের কারো কিছু জিজ্ঞেস করার আছে, 1-2টো বলতে পারেন রিলেটেড। দিদি মরিশিত সিএম নিউজ তোমার আর এত কোশ্চেন করার রোজ কি থাকে? তোমার তো এত কোশ্চেন করা থাকে, তুমি তো সারাক্ষণ বেরোয় যাবো। কি থাকে তোমার এত বড়? আমি বললেও যাবো না বললেও তাই করবো। আমি তো রোজ দেখি, ছাড়ো। তোমার কোনো কোশ্চেন করার কোনো একটি আমি অন্য কেউ করবো। দিদি একটাই বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখন যে ডেথ আছে তার মধ্যে আমরা দেখাচ্ছি হেলথ বুলেটিনে যে 72 জন কোমরবিডিটি, বাকি সব কোভিড। কিন্তু এমন তো তা নয় যে 118টা যে ডেথ হয়েছে তার মধ্যে কোমরবিড কন্ডিশনে মৃত্যু হয়েছে। তো এইটা ক্লাসিফিকেশন তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে। আমরা সব ডেথটা কোভিড থেকে বেড়ে নিচ্ছি, কিন্তু কোমরবিড কন্ডিশনে কতগুলো মৃত্যু তার আপডেশন তো হওয়া দরকার। হ্যাঁ, এটা দেখে নাও রাজীব, এটা ঠিকই বলেছে, ভ্যালিড পয়েন্ট বলেছে, সাজেশনটা অ্যাকসেপ্ট করো। আমার মনে হয় যখন একটা সাংবাদিক কোশ্চেনটা করছে তখন তার মানে ইজ কনভিন্স, এবং এটা কিন্তু সব জায়গাতেই শুরু করেছে, এবং দিল্লি গভর্নমেন্ট অলরেডি বলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। সুতরাং তোমার পলিসিটা ফলো করে সেটা দেখে নাও। ঠিকই, থ্যাংক ইউ সো মাচ। ইটস এ ভ্যালিড কোশ্চেন। হ্যালো 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 শুনতে পাচ্ছি, বলুন বলুন। দিদি দেবাশিস সেনগুপ্ত বলছিলেন কলকাতা টিভি থেকে। দিদি 23শে মার্চ যখন লকডাউন শুরু করেছিল সেই সময় প্রধানমন্ত্রী বলেছিল যে যেখানে থাকবে সেখানে সমস্ত ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করবে। তারপরে দেখা গেছে বহু শ্রমিক এসছে, তারা নিজেদের মতো এসছে। গতকালও তাদের তিনি বলেছেন যে তারা বাড়িতে ফিরতে চায়, যেটা স্বাভাবিক। অনেকে 500 কিলোমিটার মধ্যে হেঁটে ফেলেছে, হেঁটে যাচ্ছে, এটা তো মানুষের প্রবৃত্তি নয়। তারপরে এটা ভেবে কি মনে হয় যে কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং এর অভাব, পরিকল্পনা? আপনি কি মনে করেন? না, এটা তো আমরা প্রথম থেকেই বলছি, আগে থেকে প্ল্যানিং করলে 3 দিন টাইম দিলে স্পেশাল ট্রেন চালাবে। তখন যদি স্পেশাল ট্রেনগুলো চালাতো, তারা আগে থেকে তারা বাড়িতে ঢুকে যেত। এই 2 মাস 3 মাস আমাদের এখানে যারা আছে, আমাদের এখানে কিন্তু কোনো কমপ্লেন নেই, তারা ভালো আছে এবং তারা যেতেও চায় না, আমরা খুশি। কিন্তু কেন অন্য জায়গায় আমাদের রাজ্য থেকে যারা গেছে তাদের এত অত্যাচার তাদের উপর? তারা দুটো খেতে পারে না, তাদের দুটো খাবার দেওয়া হয়, তাদের দুটো থাকতে ভালো জায়গা দেওয়া হয়। তাদের সাথে আমি সুরাটেও দেখলাম ডান্ডা মেরেছে, আমি দিল্লিতেও দেখলাম ডান্ডা মেরেছে, আমি ব্যাঙ্গালোরেও দেখলাম আটকে দেওয়া হয়েছে, ইভেন মুম্বাই আমি ডিটেলস জানি না। সুতরাং এসব হচ্ছে, ট্রেন দেবে বলে ট্রেন দেয়নি, একদিন গন্ডগোল হয়েছে, তারা ফিরে গেছে, অনেক ব্যাপার হয়েছে। কেন হচ্ছে? এটা যদি প্ল্যানিং করতো প্রপার, তাহলে তো এইসব প্রবলেমই হতো না। আজকে আনপ্ল্যান্ড বলেই ঘটনাগুলো ঘটেছে এবং শ্রমিকরা হ্যারাস হয়েছে। অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার্স, আমার এখানে বিহারে কত মানুষ কাজ করে, করতেই পারে, তো দেশ তো একটাই। ইউপির কত মানুষ কাজ করে, করতেই পারে, একটাই তো দেশ। দিল্লিতে কত আমাদের লোক কাজ করে, করতেই পারে, একমাত্র দেশ। আমি ঝাড়খণ্ড শুধু শুনছিলাম কালকে, ওরা বলছিল ওদের 11 লক্ষ ওয়ার্কার বাইরে আছে। তাহলে বাংলা থাকারই দোষ? সব রাজ্যের ওয়ার্কাররাই সব রাজ্যে আছে, এটা মেনে নিই। এবং সেই জন্য আমি উড়িষ্যা শুনছিলাম, আমার আইডিয়া ছিল না যে ওদের ওখানে প্রায় লক্ষাধিক লোক ঢুকে গেছে, এরকম বলছিল কালকে।
সব রাজ্যের লোক থাকে, এটা একটু প্ল্যান করে নিলে কোনো প্রবলেম হতো না, প্লাস তাদের স্বাস্থ্যটা ডিটোরিয়েট করতো না। আজকে তারা অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে, তার কারণ তারা স্বাস্থ্যে যত্ন নিতে পারেনি। একটা মানুষের মনে শান্তি থাকলে স্বাস্থ্যে যত্ন নেবে, দুটো পেট ভরে খেলে তো ইমিউনিটিটা বাড়বে, বরঞ্চ তারা আগে চলে আসবে। আমরা দুটো পেট ভরে তাদের ভাত খেতে দিতে পারতাম, তাহলে তাদের এত করোনা আক্রান্ত হতে হতো। কাল আশাও বলেছিলাম, কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো, রাজ্য প্রায় 53,000 কোটি টাকা পায়, প্লাস রেভিনিউ লস প্রচুর হয়েছে এই করোনা পরিস্থিতিতে। এই অবস্থায় প্রধানমন্ত্রী কোনো আর্থিক প্যাকেজ আমাদের বাংলাকে দেবে বা অন্যান্য রাজ্যকে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দিয়েছে? আপনার কি মনে হয় দিয়েছে? আপনি না, এখন অব্দি তো আমরা জানি কিছুই দেয়। এটা কি দেখছে? এটা কি দেখছে? শূন্য। এটা খালা নয়, খালি পেট। আমাদের খালা খালি নয়, পেট। এটা খালি খালা, মানে খালি পেট। এটাকে বড় করে খালা করবো, চাইছি দিচ্ছে, কিচ্ছু নেই। আজকেও তো ভাষণ দেবেন, কোনো প্রতিশ্রুতি কি মনে করছেন কিছু দেবে? দেখুন, ব্যাংকিং সেক্টর ওনাদের আন্ডারে, রিজার্ভ ব্যাংক ওনাদের আন্ডারে, টাকা ছাপানোটা ওনাদের আন্ডারে, ট্যাক্স কালেকশন করাটা ওনাদের আন্ডারে। আমরা এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যাই, তার পরিবর্তে আমরা কিছু টাকা পাই, বাদ বাকিটা সেন্টার দিয়ে। সেন্টার আমাদের না দিলে আমরা যে টাকাটা পাই, আমাদের যে প্রাপ্য সেটা আমরা পাই, কিন্তু আমাদের প্রাপ্যটাই তো দিচ্ছে না, সেটাই তো প্রবলেম হচ্ছে। আমাদের প্রাপ্যটা দিতে বলছি, আমরা আমাদের প্রাপ্য দেওয়ার জন্য প্রাপ্তিটা চাইছি, আমরা বেশি কিছু চাইছি না। তোমরা কোভিড নিয়ে এত ইনফ্রাস্ট্রাকচার, এত ইকুইপমেন্ট, এত খরচা, সেটা 1 পয়সা একটাও স্পেশাল প্যাকেজ পাই। স্পেশাল প্যাকেজ কেন, এমনি প্যাকেজই না, আমরা যেটা পাবো আমাদের প্রাপ্য, সোশ্যাল স্কিমস মিলিয়ে, জিএসটি থেকে শুরু করে সবকিছু মিলিয়ে আমরা সেটা তো প্রাপ্য পাবো। তো সেই জন্য খালি খেলা নিয়ে ভিক্ষে চাইছি, ভিক্ষে না, আমার প্রাপ্য চাইছি। সরি, ভিক্ষেটা আমি উইথড্র করলাম, আমাদের প্রাপ্যটা চাইছি, যেটা আমাদের থেকে নিয়ে যাওয়া হয়। দিদি জয় চক্রবর্তী, নিউজ টাইম। দিদি, আপনি এর আগে প্রধানমন্ত্রীকে 25,000 কোটি টাকার একটা কথা বলেছেন দেওয়া যায়, সেটা দিনে দিনে সংখ্যাটা বাড়ছে না, এখন আরো 4-5টা অ্যাড হয়েছে। বয়স যেমন মানুষের একদিন করে বেড়ে যায়, তেমনি প্রাপ্তির সংখ্যাও, কারণ আমি যেটা পাবো যদি না বেড়ে যাবে না। আমার সুদের টাকা যেটা আমাকে রিপেমেন্ট করতে হচ্ছে, ইন্টারেস্ট বা রিপেমেন্টের যেগুলো আছে, আমি আগে প্রথমে যখন ক্ষমতায় এসেছিলাম 25,000 টাকা শোধ করেছিলাম, আজকে আমাকে 55,000 কোটি টাকা শোধ করতে হচ্ছে। কারণ বামফ্রন্ট সরকার দয়া করে দিয়েছিলেন, যে স্মল সেভিংস গুলো দিয়েছিলেন সব ম্যাচিওর করেছে, দেখে শুনেই করেছে 18-20 কোটি, যাতে সমস্ত টাকাটা এই সময় আমাদের ঘাড়ে যাবে, ফলে সব ভোগ করছি। দিদি, এর আগে একবার বলেছিলেন যে 5,000 কোটি টাকার মতো প্রায় প্রতি মাসে হয়েছে, এখন 49 দিন হলো, কিরকম ক্ষতি করে অ্যাপ্রক্সিমেটলি কিছু বলতে পারেন? মান্থলি যদি 6,000 কোটি টাকার মতো ক্ষতি হয়, যেটা আমি আর্ন করতাম, শুধু বার্ন হয়েছে, তাহলে -6,000 প্লাস মানে -12,000 কোটি, প্লাস আবার এই মাস হয়ে গেলে আরো 12,000, 24,000 মাইনাস হয়ে গেল কোটি। কোথায় পাবো? মাইনে দেবো কোথা থেকে? রেশন দেবো কোথা থেকে? পেনশন দেবো কোথা থেকে? এটা তো আপনাদের সবার কাছে সেটা আমি বলছি, যে বাংলার এই লড়াইটাতে তো আপনারা সাথে থাকবেন। না, আমরা একটা দেখতে পাচ্ছি এমএইচএ থেকে বা স্বাস্থ্য মন্ত্রক থেকে সারাদিনে দফায় দফায় প্রচুর চিঠি আসে। সেটা আমি তাই বলেছি, যে দফায় দফায় শুধু অ্যাডভাইজারি এসে সকাল থেকে ওটাই মালা করে গলায় গেছে রাখবো, তারই মানুষের দিদি একটা সঞ্জয় একটা লাস্ট প্রশ্ন, যে কালকে প্রধানমন্ত্রী লকডাউন বাড়ানোর ব্যাপারে কোনো কিছু বললেন, যে এক্সটেনশন হতে পারে বা এরকম কোনো কিছু 17 মে পরে 4র্থ পর্যায়ে? দেখুন, প্রাইম মিনিস্টারের মিটিং এর খবর আমার এইভাবে বাইরে ওপিটি ধরা উচিত, ওটা আপনারা পিআইবি কে জিজ্ঞেস করুন, ওরা বলুন। আর দিদি, মনীষাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো, এবার তুমি ঠিক আছে বলো। সেটা হচ্ছে, আপনি তো কালকে বলেছেন যে রাজ্যগুলোকে হাতে দেওয়া হোক, যে কোথায় কোন পরিস্থিতিতে ছাড় দেওয়া উচিত বা কিছু, রাজ্যগুলো দেখে সিদ্ধান্ত নিই। এটা কি কেন্দ্র সাহিত্য আপনি যেটা বলেছিলেন প্রস্তাবে? না, প্রধানমন্ত্রী কালকে একটা কথা বলেছেন যে রাজ্যগুলো তাদের কি কি করতে চায়, সেটা অবশ্য এখন 3টে ফেজ হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন অবশ্য লাস্ট ফেজ বলা যেতে পারে প্রায়। তো সেখানে লাস্ট ফেজ উনি যেটা বলেছেন যে রাজ্যের এরপরেও যা যা করার আছে সেটা রাজ্য যদি আমাদের কাছে পাঠায়,
তখন আমরা ভেবে দেখব। আমার কথা হচ্ছে যে রাজ্যকে রাজ্যের মতোই কাজ করতে দেওয়া উচিত, এটাই আমরা আবার বলেছিলাম। তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ইলেক্টেড, স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড। সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দেয়ার জুরিসডিকশন, উই হ্যাভ অল জুরিসডিকশন। এখানে কি হচ্ছে, ফেডারেল সেটআপে স্টেট গভর্নমেন্টের টোটাল বুলডোজ হচ্ছে, ফলে আমাদের উপর শুধু অ্যাডভাইজারি চাকরি দেওয়া হচ্ছে। ভুল হলে তখন সবটাই রাজ্যের দোষ, আর ভালো হলে সবটাই খালি বাজানো। দিদি, আমি রফিক গাওয়াল থেকে। গতকালকে আপনি প্রাইম মিনিস্টারকে বলেছেন যে কেন্দ্রীয় টিম নিয়ে, কিন্তু একটা টিম ফিরতে না ফিরতে আরো একটা টিম ঢুকবে এমনটাই কিন্তু জানানো হলো, সেক্ষেত্রে কি বলবেন? মিষ্টি খাওয়াবো বাংলায় মিষ্টির দোকান খোলা, মিষ্টির দোকান খুলে দিয়েছি তো, মিষ্টি খাও। আর কিছু নেই তো, থ্যাংক ইউ, আবার দেখা হবে। জীবন আবার কি গোলাপি জামা খেয়ে দেখতে পাচ্ছি, তুমি বলো। দিদি সঞ্জু, হ্যাঁ, বলছি দিদি আপনি যেটা বললেন যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 মানে ABC করে যেটা বললেন, সেটা কি আগামীকাল থেকে শুরু হবে নাকি 17 তারিখের পর অথবা 21 তারিখের পর? ওটা 21 তারিখের প্ল্যানিং বলা হয়েছে, তার আগে যেগুলো বলা হয়েছে, যেগুলো অলরেডি কাল থেকে শুরু হবে, কাজ শুরু হয়ে গেছে, সেটা আলাদা গ্রামীণটা বলা হয়েছে। আর স্ট্যান্ড 1 যে দোকানগুলো, স্ট্যান্ডার্ড 1 যেগুলো আছে সেগুলো খুলবে, যেগুলো হচ্ছে একটা একটা করে দোকান দাঁড়িয়ে আছে, সে যে দোকানই হোক না কেন খুলবে। আর তাতে যদি কেউ খাবারও বিক্রি করে, রেস্টুরেন্ট হবে না এবং বসে খাওয়া হবে না, দাঁড়িয়ে কিনে নিয়ে বাড়ি চলে যাবে, হোম ডেলিভারি। কিন্তু তোমার লোকে কি বিক্রি করবে? দিদি, আমি সুতপা বলছিলাম। এতক্ষণ তুমি কি করছিলে? দিদি, আপনি বলেছিলেন এর আগে একটা প্রেস কনফারেন্সে যে একটা আর্থিক মানে টাস্ক ফোর্স আপনারা গঠন করেছেন রাজ্যে, সেটা বলেছি বলেই তো তারা 6 মাসের প্ল্যানিং করছে এবং দে আর অলরেডি স্টার্টেড ওয়ার্কিং, এবং তারা অলরেডি একটা প্ল্যান তৈরি করেছে। বাংলা এসব ব্যাপারে একটু এগিয়ে থাকে, নামটা এগিয়ে বাংলা, তো মানে দাঙ্গায় এগিয়ে থাকাকে আমি এগিয়ে বাংলা বলি না, কাজে এগিয়ে থাকা, মানুষের মতো মানুষ হওয়া, এটা এগিয়ে বাংলার লক্ষ্য। 1,52,000 কোটি টাকা। আর বলে দিচ্ছি তো, 1,52,000 কোটি টাকার একটা প্রজেক্ট অলরেডি তারা তৈরি করে জমা দিয়েছে। দেখেছেন কিচ্ছু নেই, তার মধ্যেও আমাদের কত দুঃসাহস যে আমরা 1,52,000 কোটি টাকার প্রজেক্ট তৈরি করে দিয়েছি। আপনারা কি মানে লোন নেওয়ার কথা কালকে প্রধানমন্ত্রীকে বলেছিলেন? রেপোরেটের না, আমরা যেটা বলেছিলাম এই সিচুয়েশনে রাজ্য যেন ডাইরেক্ট রিজার্ভ ব্যাংক থেকে টাকা নিতে পারে, আর ওই রেপো রেট সবসময় কেন্দ্র ঠিক করে দেবে কেন? রাজ্যটা ঠিক করতে পারবে না সময়ও। এই সোসাইটিগুলো মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাবে, কারণ স্বনির্ভর গোষ্ঠী আমাদের অনেক কাজ করে, আমাদের প্রচুর লক্ষাধিক মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে। মূলত 100 দিনের কাজের মাধ্যমে এই কাজগুলো রূপায়ণ করা হবে, কোনো ঠিকাদার নিয়োগ করা হবে না, কিন্তু লোকাল সম্পদ সৃষ্টিতে সেলফ হেল্প গ্রুপ এবং 100 দিনের কাজে স্থানীয় লোকেদের সুবিধে দিয়ে এই জমিতে কাজ করা হবে। ভবিষ্যতে এই দলগুলো উৎপাদিত পণ্যের বিক্রিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমাদের এটা যদিও আজকে আনুষ্ঠানিক সূচনা হলো, কিছুদিন আগে থেকে এর প্রাথমিক কাজ আমরা শুরু করে দিয়েছি, ফলে ইতিমধ্যেই 5,500 একর পতিত জমির জন্য প্রায় 550 মাইক্রো প্ল্যান তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা বলি না, আমরা কাজটা করে দেখাই, এবং আমি মনে করি দিস উইল বি দ্য মডেল, নিউ মডেল ফর দ্য ভিলেজ ইন্ডাস্ট্রি, ফর দ্য নেক্সট কোর্স এবং নেক্সট ফিউচার, স্পেশালি যে সমস্ত জমিগুলোতে কোনো কাজে লাগে না তার জন্য। আমরা আর একটা মডেল করতে যাচ্ছি, বাংলায় প্রথম। আপনারা জানেন আমাদের অনেক বাইরে থেকেও প্রচুর মানুষ আসছে, ফলে করোনা যখন প্রথম শুরু হয়েছিল 17 মার্চ বাংলায় শুরু হয়েছিল, সেটাও একটা ফরেন লিঙ্কেজ ছিল, এবং তারপর থেকে আমরা অনেকটা কন্ট্রোলে রেখেছি। কিন্তু যত লোকজন আসবে, যত বেশি লোকজন আসবে, যত বাইরে মিক্সিং আপ বেশি হবে, তত এটা বাড়বে। এটা আপনার হাতেও নেই, আমার হাতেও নেই, কারণ আপনারা দেখেছেন আমাদের 4টে গ্রিন জোন ইতিমধ্যে অরেঞ্জ জোন হয়েছে, যা গিয়ে আমাদের চ্যালেঞ্জ থাকবে অরেঞ্জ জোনকে আবার গ্রিন জোন করা। তবু
মনে রাখবেন, যারা প্রতিদিন বাইরে থেকেও আসছে তারা তো একটা জলবায়ু থেকে আসছে, একটা জায়গা থেকে আসছে। মুম্বাইতেও আমরা দেখেছি খুব কষ্ট করে তারা থেকেছে, হয়তো খেতেও পারে, ভালো করে ঘুমোতে পারে, ভালো করে বিশ্রাম নিতে পারে। সেম জিনিস হয়েছে গুজরাটে হয়েছে, দিল্লিতে হয়েছে, মুম্বাইতে হয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, অনেক জায়গাতে হয়েছে। ফলে ধরুন কি হচ্ছে, তাদের মধ্যে অনেকের শরীরটাও খারাপ হয়েছে, কেউ হয়তো সুস্থ আছে, কেউ হয়তো সুস্থও নেই, তাদের বিশ্রামও নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু জনসাধারণের গতি, এই আগত গতির ফলে এবং কোভিড মাঝে মাঝে ক্যারেক্টার চেঞ্জ করছে, যেটা আমরা ডেঙ্গুতে দেখি ক্যারেক্টার চেঞ্জ করে, ফলে আগাম গতি প্রকৃতি জানবার জন্য, সঠিক ধারণা পাওয়ার জন্য লকডাউন তোলার পর সম্ভবত পরিস্থিতির আগাম আঁচ পাওয়া এবং এই অতিমারিকে রোখার জন্য কার্যকরী ভবিষ্যৎ পরিকল্পনা স্ট্র্যাটেজি তৈরির জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতে একটা বিশেষ সার্ভে করা হয়। একে বলা হয় সেন্টিনেল সার্ভে। ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ এই সেন্টিনেল সার্ভের কাজ হাতে নিয়েছে। বিভিন্ন এপিডেমিক প্যান্ডামিকের বিরুদ্ধে লড়াইতে বিশ্বব্যাপী এটা একটা অন্যতম স্বীকৃত পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা কাজ শুরু করব। তার মানে বুঝতে পারছেন যে আমরা এই নেই এবং দুর্দশা দুর্ভোগ দুর্যোগের মধ্যেও আমরা কিন্তু আশার আলো চেষ্টা করছি জাগাবার। আরেকটা কথা আপনাদের আমি বলি, মুখে আমরা বলি না আত্মনির্ভর হতে হবে, আমরা আত্মনির্ভর হয়েছি কাজের প্রমাণ দিয়ে। করোনা হঠাৎ সাডেনলি এলো, অনেকেই দেখলাম ফরেন কান্ট্রিতে অর্ডার দিলেন, পিপিইর অর্ডারও তো ফরেন কান্ট্রিতে, এখানে কিছু অর্ডারের জায়গাই ছিল না, কারণ পরিস্থিতি তৈরি ছিল না। মনে রাখবেন, whole country started placing orders with multinationals and foreign companies. কিন্তু আমরা কি করেছিলাম? আমরা সে সময় ঘরে বসে থাকি, আমরা আমাদের এমএসএমই এবং সেলফ হেল্প গ্রুপকে কাজে লাগিয়েছিলাম এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড প্রোটোকল, কোয়ালিটি কন্ট্রোল মেকানিজম প্লেস করেই কাজটা আমরা করেছি এবং আমরা কোয়ালিটি মেটেরিয়াল তৈরিও করেছি। রেজাল্ট কি পাওয়া গেল? এই 2 মাসে সব তো বন্ধ, কোনো রোজগার নেই, ইনকাম নেই, কিচ্ছু নেই। কিন্তু দেখুন আমরা কি তৈরি করলাম, সৃষ্টি করলাম। 7.5 লাখ মানে 7.5 লাখ পিপিই আমরা তৈরি করলাম। আমরা 45 লাখ মাস্ক তৈরি করলাম। আমরা 2.6 লাখ লিটার ম্যানুফ্যাকচার তৈরি করলাম। স্যানিটাইজার, যেটা আমাদের সেলফ হেল্প গ্রুপ এবং নানা রকম ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে, এমএসএমইর মধ্যে দিয়ে মাত্র 2 মাসের মধ্যে। এর ফলে কি হলো? 13.2 লাখ ম্যান্ডেটস ক্রিয়েটেড হলো এই বন্ধ দশার মধ্যেও, এবং additional 8.5 lakh mandates will be generated in the next 15 days. ভারতবর্ষের অর্থনীতি যেখানে টোটাল রিসেশন স্টার্ট হয়ে গেছে এবং আজকে বক্তৃতার পরে তো কোথায় গিয়ে দাঁড়াবে জানি না, অর্থনীতির ক্রেডিবিলিটি টোটাল তলানিতে দাঁড়াবে ফাইন্যান্স মিনিস্টারের বক্তৃতার পর। প্রধানমন্ত্রী কাল একরকম বলেছেন, উনি আজকে আরেক রকম বলেছেন। আমি জানি না উনি মিসলিড করেছেন কিনা প্রাইম মিনিস্টারকে, সেটা তো আগামী দিন ভারতবর্ষ করবে। এবং আরেকটা জিনিস আপনারা জানবেন, বেস্ট পার্ট অফ দিস ম্যান্ডেটস ক্রিয়েটেড এবং তৈরি করা পিপিই মাস্ক থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার, আমরা 30 থেকে 50% ফান্ড লোকাল প্রোডাকশনের মধ্যে দিয়ে বাঁচিয়েছি। অর্থাৎ এই যে বলি না সারাক্ষণ আমরা, করে দেখাতে হবে বন্ধু। মুখে বললে বড় বড় কথা ভাষণ দিলাম, রেজাল্ট হলে শূন্য, এটা তা নয়। এই 3টে কাগজও আমি সৌরভকে বলবো যে এটা প্রেসকে দিয়ে দাও যাতে ওরা ডিটেলসটা পায়। সুতরাং বুঝতে পারছেন, আজকে একই দিনে আমরা 3টে সৃষ্টি জিনিস দিলাম, আর একই দিনে আমার কাছে ভাগ্যিস থালা নেই এখন, আর আমি খালি থালাটা নিয়ে বসে থাকতাম।
মানুষকে এত হেলাফেলা ভাবার কোনো কারণ নেই। রাজ্যগুলোকে নিষ্পেষণ করে, রাজ্যগুলোকে রাজনৈতিক দূষণ করে, রাজ্যগুলোকে অর্থনৈতিকভাবে সর্বনাশ করে দিয়ে ভারতবর্ষ কি করে দাঁড়াবে? ভারতবর্ষ তো দাঁড়াবে, রাজ্যগুলোই হচ্ছে তার পীঠস্থান, রাজ্যগুলো হচ্ছে তার পিলার। ফেডারেল স্ট্রাকচারে রাজ্যগুলো মনে রাখবেন প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে, রাজ্যগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে, দুমুঠো চাল থেকে শুরু করে সব দেয়। আমরা 52,000 কোটি টাকা এমনিতেই পাই, তার 1 পয়সা তো দেওয়া নেই, উপরন্তু কিচ্ছু পেলাম না। এটাই আপনাদের কাছে বললাম এবং আমি কিছুটা আপনাদের বলেছেন। এরপর যদি আপনাদের কিছু কোয়েশ্চেন করার থাকে, আমি তো আই এম নট এ ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, বাট আমি যতটুকু বুঝতে পেরেছি একটা সাধারণ মানুষ, যেহেতু একটা গভর্নমেন্ট চালায়, কিছুটা অভিজ্ঞতা তো আছে। আর এই গভর্নমেন্ট চালাবার আগে আজকে মনে রাখবেন, আজকে কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট মাটির সৃষ্টি, অর্থাৎ আজকে 2009 সালে 2011 সালে 13ই মে আমাদের মামাটি মানুষের সরকার প্রথম ক্ষমতায় এসেছিল। তাই আজকে মাটির সৃষ্টি বলুন, কর্মসৃষ্টি বলুন, আর ভবিষ্যতের সৃষ্টি বলুন, যা আমরা করে দেখিয়েছি, যা আমরা করছি, এটা আমাদের কর্মদিগন্তকে উন্মোচন করবে। কিন্তু সাথে সাথে এটা ঠিক যে আমাদের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, গ্রাম্য জীবনকে আরও বেশি অ্যাক্টিভেট করে যাতে গ্রামে গ্রামে অর্থনৈতিক বিপ্লব তৈরি হয়, গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করে গ্রামের মানুষ আগামী দিন শহরের মানুষকে ফিট করবে। তার কারণ শহরে চলবে কোথায়? একে তো লকডাউন সব বন্ধ, তারপর লকডাউনের পর কি ভবিষ্যৎ কি? না আছে বিপদ, না আছে আপদ। এই পর্যন্ত আমার বলা ছিল, আমি বললাম। কাল পরশু নবান্ন যেহেতু স্যানিটাইজ হবে, তাই কোভিডের ব্যাপারটা আলাপ আপনাদের ওদের বুলেটিনও হবে এবং আপনাদের বুলেটিন দিয়ে দেবে, এবং শনিবার দিনে আলাপন আবার প্রেস করলে আরও অনেক তথ্য আছে বলবে, একদিনে সব বলে দিলে আপনারা হজম করতেও হয়তো পারবেন না। কাজে এই পর্যন্ত ছিল আমার কথা। এবার আপনাদের জিজ্ঞেস করা থাকবে, আমার যেটা আমি পারবো। দিদি আশাপুর বলছি, দুটো ছোট প্রশ্ন। একটা হচ্ছে, প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে আত্মনির্ভর ভারত করতে হবে, কিন্তু রাজ্যগুলো বঞ্চিত হচ্ছে। তাহলে এটা কি পরস্পর বিরোধী নয় যে রাজ্য বঞ্চিত আবার দেশ কি করে আত্মনির্ভর হবে? আর দ্বিতীয় প্রশ্ন, দেখুন, আর দ্বিতীয় আর একটা আগে আমরা প্রথম প্রশ্নের উত্তর দিই। একটা পরিবার তৈরি হয়, বাবা মা গার্জেন, ছেলে মেয়েদের মানুষ করে বাবা মায়ের, তাদের শিক্ষা দেয়, তাদের সংস্কৃতি দেয়, তাদের বড় করে, তারা আবার বড় হয়ে বাবা মাকে দেয়। এখানে ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ জাস্ট লাইক আওয়ার প্যারেন্ট অর্গানাইজেশন এন্ড স্টেট গভর্নমেন্টস আর দ্য চিলড্রেন। না, এভরিবডি ইজ ডিপ্রাইভড। তো পিতা মাতা ভালো থাকে, মা বাবা যদি বাচ্চারা ভালো না থাকে, ছেলে মেয়েরা ভালো না থাকে, শুধু বক্তৃতায় শূন্য দিয়ে সব কিছু হবে। আর শুধু মিথ্যে আইটিতে ইডিয়েটিক সেলের মতো কিছু কিছু আইটি সেলের মাধ্যমে দেখছি পলিটিক্যাল যত মিথ্যে কথা বলছে। আপনাদের চ্যানেলের নামও তো মিথ্যের ওটি ছিল আছে, এক একটা চ্যানেলের ছবি দিচ্ছে আর দিয়ে বলে দিচ্ছে। আমি বললাম সকালবেলায় 10ই জুনের মধ্যে আমাদের আইসিডিএস খুলবে, আর ও একটা এবিপি আনন্দের একটা চ্যানেলের ছবি দিয়ে মিথ্যে কথা ফেক, এবিপি আনন্দ এটা করেনি, বলে দিল 20 জুলাই মাসের পরে সব স্কুল কলেজ খুলবে। এটা কাজ। আজকে যেহেতু ব্যর্থতা ঢাকতে গিয়ে কোভিডকে না করছে, কোভিডকে ফাইট না করছে, অর্থনৈতিক ফাইট না, আনঅর্গানাইজ সেক্টরকে হেল্প করছে না, শ্রমিকদের হেল্প করছে না, 100 দিনের কাজের লোকেদের হেল্প করছে না, গরিব মানুষকে হেল্প করছে, কৃষকদের হেল্প করছে। শুধুমাত্র দাঙ্গা লাগাবার চেষ্টা আর ফেক নিউজের নামে, প্রত্যেকের নামে ফেক নিউজ করছে। প্রত্যেকটা নিউজ দেখবার আগে আমি প্রত্যেককে অনুরোধ করবো, এবিপি আনন্দের লোগো দেখলেই ভাববেন না এবিপি নিউজ, ওটা ফেক, আইটি সেলের কাজ। যারা ক্ষমতায় আছে বিজেপি, সরি আমি পলিটিক্যাল পার্টির এই কথাটা বললাম তার কারণ তারা করছে, দাঙ্গার নামে নানা রকম খবর ছড়াচ্ছে যা আমরা কোনোদিন ভাবিনি। আজকে দাঙ্গা ওদের হাতিয়ার আর ফেক নিউজ ওদের হাতিয়ার, আর মিথ্যে কথা বলছে, লোকে বিশ্বাস করবেন না ক্রস চেক না করে। এটা পাবলিকের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, এটাই ওদের একমাত্র পথ, আর কিছু নেই। বলুন দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন যে দেশীয় পণ্যে জোর দিতে হবে, দেশীয় বাজার তৈরি করতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, করেনি কেন? এতদিন কারা ক্ষমতায় আছে? 6 বছর তো হয়ে গেল, কারা ক্ষমতায় আছে? আমরা 9 বছর ক্ষমতায় থেকে কোন রকম হেল্প না পেয়ে যদি রাজ্যে 43টা মাল্টি সুপার হসপিটাল করতে পারি,
যদি 40টার মতো নতুন ইউনিভার্সিটি করতে পারি, যদি হাজার হাজার ডেভেলপমেন্ট করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে এভরিথিং, তার একটা কেন্দ্রীয় সরকার 6 বছর হয়ে গেল ক্ষমতা আছে, শুধু বলি আর কিছু নেই। আত্মনির্ভর তখন হয় যখন নিজে আগে আত্মনির্ভর হতে শেখে। আগে বলুন তাদের নিজেদের সেলফ ডিফেন্সে আগে ফার্স্ট নিজেদের তৈরি হতে, তারপরে সমস্ত জিনিসকে ধামাচাপা দিয়ে মিথ্যে রটনা, কুৎসার অপপ্রচার আর এজেন্সি লাগিয়ে মানুষকে ডিস্টার্ব করতে। আমি জানি আমি এই কথা বলার পরে আমার উপর অনেক অত্যাচার হবে, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না। মানুষের কথা কাউকে না কাউকে বলতে হবে। সামবডি ইজ টু বিল্ড দ্য ক্যাট। আমি যেটা দেখেছি আমি সেটা বলছি। দিদি, আজকে অর্থমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য 3 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে বছরে টার্নওভার হতে হবে অন্ততপক্ষে 100 কোটি টাকা। তো ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বছরে 100 কোটি টাকা টার্নওভার, এটা কটা ক্ষুদ্র শিল্প পাবে সেক্ষেত্রে এই ধরনের লোন? আমি রাজ্য থেকে দিই 90,000 কোটি টাকা, একটা রাজ্য। তা ভারতবর্ষে কত রাজ্য, কতগুলো অঙ্গরাজ্য? 3 কোটি মানে 3 লাখ কোটি টাকা তো নয়, বছরে দেয় 15 লাখ কোটি টাকা। ওখান থেকে কমিয়ে 3 লাখ কোটি টাকা আইওয়াস করছে। এমএসএমই ডিস্ট্রিক্টে চূড়ান্ত হয়ে গেছে এবং আরো হবে। দিদি, দীপ্তিমান বলছিলাম কলকাতা টিভি থেকে। রাজ্য সরকারের বকেয়া 53,000 কোটি টাকার কিছুই পাওয়া গেল না, কোনো কিছুই নেই এই আর্থিক প্যাকেজে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুজনেই কথা বলে যাচ্ছে, এই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, প্রধানমন্ত্রী যখন বলেছিলেন 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ করা হচ্ছে, আমরা একটা আশান্বিত হয়েছিলাম হয়তো বা এফআরবিএমটা বাড়বে 3% থেকে 5%। আমরা ভেবেছিলাম জিডিপিটা অ্যাটলিস্ট 6% হবে, মিনিমাম 10 লক্ষ কোটি টাকা। আমরা ভেবেছিলাম যে আমাদের ডিভলিউশনে যে টাকাটা পাচ্ছি না সেই টাকাটা পারবে। আমরা ভেবেছিলাম মনিটরিয়ামে আমাদের একটু হেল্প করা হবে, কিছু তো হলোই না, উপরন্তু ভাওতার পর ভাওতা। এটা কি? দেশকে এইভাবে ভাওতা দেওয়ার মানেটা কি? দিদি, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো পরিযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল হাঁটছে, অথচ বিজেপি শাসিত যে রাজ্য রয়েছে সেখানে শ্রম আইন পরিবর্তন করার কথা বলছে, কি বলবেন? আমি তো দেখেছি কোন কোন রাজ্য অর্ডিন্যান্স করেছে এবং সেক্ষেত্রে শ্রমিকদের কাজ 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা করেছে, 14 ঘন্টা করেছে। মানে শ্রমিকরা বলতে পারবে না যে আমি ক ঘন্টা কাজ করবো। এই অত্যাচার, এই শোষণ আগে কখনো হয়নি। সুতরাং আমরা প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি এবং আমি মনে করি লেবার লস যা দীর্ঘদিন ধরে চলছে, বছরের পর বছর ধরে, সেই লেবার লসকে বাদ দিয়ে অর্ডিন্যান্স করে শ্রমিকদের মুখে খাওয়া যারা কেড়ে নিচ্ছেন এবং শ্রমিকদের উপর যারা মানসিক, আর্থিক এবং সর্বরকম অত্যাচার করছে, আমরা তাদের ধিক্কার জানাই। দিদি, মনীষ কীর্তনিয়া, সিএন নিউজ। আপনি আপনার মতো করে চেষ্টা করছেন রাজ্যকে টেনে তোলা, এটা কারেক্ট, এবং ইকোনমিটা টেনে তোলার চেষ্টা করছেন, কিন্তু যেভাবে রাজ্যের পাওনা গন্ডা দেওয়া হচ্ছে না বারবার বলা সত্ত্বেও, সামনে বছর ইলেকশন রয়েছে, এই অল্প সময়ের মধ্যে কি করে এই গোটা পরিস্থিতিটা মোকাবিলা করবেন যদি টাকা পয়সাগুলো না পান? এটা কি আপনার চাপ হয়ে আছে না? সব ঠিক আছে, আপনার টিভি চ্যানেল কি বলুন না, বিজেপি হয়ে কম বলতো, এরপর কিন্তু মানুষ ধরবে। এত মিথ্যে কথা বললে আগে 15 লাখ টাকা করে দেবে বলেছিল, জানেন তো অ্যাকাউন্টে, কালকে আবার 20 লক্ষ কোটি টাকা দিয়ে দিয়েছে 1 পয়সাও না দিয়ে। সুতরাং মাথায় রাখবে, ইলেকশন এখন অনেক দেরি, 1 বছর আছে, এক একটা দিন অনেক বড় হয়, আবার এক একটা দিন অনেক ছোট হয়। তো এভরি মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে আজকে কি খাবেন সেটা দেখুন, কালকেরটা কাল চিন্তা করবেন। নির্বাচন আমরা সামনে নেবো, এ নিয়ে চিন্তা করবার আপনার কোনো কারণ নেই। আমাদের সবটাই তো ভাবে মারছে, আমাদের সবটাই তো মুখ বন্ধ করে দিচ্ছে, আমাদের সবটাই তো মানুষকে ভাবে মারছে। আমি 8খানা রুটি খেলে, আমি 8খানা রুটি অন্তত চেষ্টা করবো এই 8খানা রুটির মধ্যে আমরা সবাই যাতে ভাগ করে খেতে পারি। আমরা অন্তত মানবিক থাকবো, এটুকু বলতে পারি, দানবিক হবো, যতক্ষণ পারবো চেষ্টা করবো। এবং আমি মনে করি সেরকম দিন আসলে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে একসাথেই আমরা লড়াই করে এই লড়াইটাই বাড়ি। আমি সঞ্জয় গাঙ্গুলি বলছিলাম। 15,000 তো কিছুই পাই, নোটবন্দির সময় বলা হয়েছিল, কিন্তু করোনার যা ক্ষতিগ্রস্ত শিল্পের সঙ্গে যুক্ত বা ক্ষুদ্র শিল্প সব মিলিয়ে বিভিন্ন রকম পরিযায়ী শ্রমিক সবাই আমরা চলে আসছি, ছোট বড় সব, তাদের হয়ে একটা কথা আপনি কি বলবেন? আরেকটা জিনিস শুনলাম আজকে আপনি যে বিএমদের মিটিংয়ে বলেছেন এরকম যে বীমা বাড়ানো হচ্ছে, 31শে মে ছিল ওই দিন, এটা কি ঠিক? একটু বলবেন তাহলে একটু, যে করোনায় যে বীমাটা আপনি বলেছেন। হ্যাঁ, করোনা যেটা ওই আপনারা সবাই বীমা, হ্যাঁ ঠিক, করা হয়েছে, এটা বীমাটা বাড়া হয়েছে। ডাক্তার, সিস্টার, না তারপরে আমার হেলথ ওয়ার্কার, মিউনিসিপাল, মানে যারা কাজের সাথে আছে কোভিডের সাথে, ইনক্লুডিং সাংবাদিকরাও, পুলিশরাও, বীমাটা বাড়িয়ে জুলাই পর্যন্ত করা হয়েছে, 31শে জুলাই পর্যন্ত করা হয়েছে আপাতত। স্কুল
স্কুল তো 10 জন বললেন। স্কুল তো বলে দিয়েছি হ্যাঁ। পরে দেখে নেবে, এটা এডুকেশন ডিপার্টমেন্ট দেখে নেবে। এখন পর্যন্ত আইসিডি সেন্টার কেন্দ্রীয় পর্যন্ত বন্ধ থাকবে আমরা বলেছি। স্কুল এডুকেশন কবে চালু হবে? জুন মাসের প্রথম সপ্তাহের পরেই হবে। এটা এডুকেশন ডিপার্টমেন্ট ঠিক করবে। ট্রান্সপোর্ট যেগুলো আছে ওরা ট্রান্সপোর্ট পলিসি করবে, প্ল্যান করবে, ওরা আমাকে জানাবে। হ্যাঁ দিদি, আজকে আমি সুব্রত বলছি এই সময় আর হচ্ছে জল বড় জল দুটোই অনেক হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল ভালো করে এই কাজটা করা। দিদি আপনি তো বাস চালিয়েছেন, আমি সুব্রত বলছি এই সময় থেকে। আজকে থেকে বাস, সরকারি বাস রাস্তায় নেমেছে, কিন্তু বাসের 20টা যাত্রী রক্ষা করা হচ্ছে না। অনেক বেশি লোক যাত্রী উঠছে এবং সেই নিয়ে একটা ব্যাপক চাওয়াজ হচ্ছে। এটা তো দেখুন পাবলিকের কাছে আবেদন থাকবে, এটা তো আমাকে আমার ভালো বুঝতে হবে। একটু ওয়েট করলে যদি আমি করোনা থেকে বাঁচি, 20 জনের বেশি পৌঁছলে তার আমাদের বাস চালুটা বন্ধ হয়ে যাবে, এতে ক্ষতি হবে তাদের। আমি প্রত্যেককে বলবো পাবলিককে প্লিজ ধৈর্য হারাবেন। বাজারে যান, একটু দূরে দাঁড়িয়ে, দুহাত দূরে থাকুন না, কি অসুবিধা আছে, একটু না টাইম লাগবে, অন্তত জীবনের থেকে তো সেটা বড় নয়। সেখানে তো আমরাও নানা রকম রিল্যাক্সেশন করছি। সুতরাং এটা বলবো বাসে 20 জন অ্যালাউ করা হচ্ছে স্টেট বাসে, কারণ এটা গভর্নমেন্টের সাবসিডি দিয়ে চালাতে হচ্ছে। যে বাসে আগে 50-60 জন চলত, মাত্র 20 জন সাবসিডি দিয়ে চালু করা হয়েছে। কিন্তু কোঅপারেশন না থাকলে আমরা কি করে চালাবো বলুন? কন্ডাক্টরের কথাও শুনছে না তারা, এবং তারা খুব ইনসিকিউর ফিল করছে। কন্ডাক্টরের কথা না শুনলে, ড্রাইভারের কথা না শুনলে, তাহলে বাস ডিপার্টমেন্ট ঠিক করবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ঠিক করবে না করবে, ঠিক করে দেবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমার মনে হয় আস্তে আস্তে বুঝবে, যত দিন যায় বুঝবে। তোমরা একটা অ্যাডও করবো। দিদিমণি, দুটো কথা। একটা ব্যাপার, আপনি চালু করেছেন পাড়ায় পাড়ায় চায়ের দোকান, এবং সেটা বলেছেন আপনি যে চায়ের দোকানে চা বিক্রি করা যাবে না, বাড়িতে নিয়ে যেতে হবে। সেটা সকাল থেকে দেখা যাচ্ছে সমস্ত চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে, কেউ বাড়ি নিয়ে যাচ্ছে। চা বিক্রি করে চাটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে খাবে। আমরা বলেছি চায়ের দোকানে দাঁড়িয়ে, হ্যাঁ 2 জন 3 জন থাকলো ঠিক আছে, তার বেশি আমাদের যে 7 জন লিমিটেশন আছে, তার বেশি থাকলে আমরা কিন্তু অ্যাকশন নেবো এবং দরকার দোকানটা বন্ধ হয়ে যাবে, তাতে লাভটা কাটবে। আমরা তো চেষ্টা করছি বিজনেসটা চলুক, শুধু চায়ের দোকান না, সব খাবার দোকানই চলুক, কিন্তু খাবারটা বাড়িতে নিয়ে গিয়ে খাও, দোকান থেকে কিনুন। আলুর চপ মুড়ি শুধু না, সব খাবারের দোকান চালু থাকুক না, কিন্তু শুধুমাত্র দেখতে হবে যে খাবারটা যেন ওখানে দাঁড়িয়ে না খেয়ে, রেস্টুরেন্টে না খেয়ে, ওটা বাড়িতে নিয়ে যাওয়া। আরেকটা কথা দিদিমণি, প্রতি বছর প্রচুর ডাক্তার পাস করে, এবং আপনিও অনেক ডাক্তারদের সুযোগ সুবিধা দেন। এখন একটা জিনিস দেখা যাচ্ছে, গত কয়েক বছরে পাড়ার ডাক্তাররা বাড়িতে কল দিলে আসছেন না, এটা উঠিয়ে দিয়েছে। আগে ভিজিট দাও। আপনার সব উত্তর তো আমি দিতে পারবো না, এরকম খবর আমরাও পাচ্ছি, বাট এটা তো আপনার নিজস্ব ব্যাপার। আস্তে আস্তে নিশ্চয়ই তারাও করবেন, তারাও হয়তো ভাবছেন যে করোনা রোগীরা চলে আসে, হয়তো এরকম ধরনের দৃষ্টিভঙ্গি আছে। আস্তে আস্তে যত দিন যাবে, করোনা যেমন মাস্কটা আমাদের নিত্য হয়ে গেছে, সেরকম মনে রাখবেন যে আমাদের যারা মাঠে ময়দানে কাজ করবে তাদের একটা করে গ্লাভস নিতে হবে, এবং আস্তে আস্তে সবাই বুঝবে যে করোনাকে ফাইট করতে হবে, করোনাকে ভয় পেলে চলবে না, এবং করোনা হারবে, বাংলা জিতবে, এটা বিশ্বাস, মানুষ জিতবে। ম্যাডাম প্রীতেশ বলছিলাম মিলেনিয়াম পোস্ট থেকে। আমাদের 4 মাসের মধ্যে তো আপনার যে মিলেনিয়াম পোস্ট, আপনার 3-4 মাসের মধ্যে আপনার বাংলার আবাস যোজনা এবং সড়ক যোজনার যে কাজগুলো করতে বলছেন, আমরা 100 দিনের যে কাজ, তার জন্য কত মাইন্ডেজ ক্রিয়েট হবে, এরকম কি কোনো টার্গেট সেট করা হয়েছে? বাংলা 100 দিনের কাজে প্রথম থাকে প্রতিবারই বাংলা আবাস যোজনা, বাংলার গ্রামীণ সড়ক যোজনা, সব কিছুতেই আমরা বলছি ম্যান পাওয়ার বেশি করে লাগিয়ে কাজগুলো করতে। যত জব ক্রিয়েশন হবে তত ভালো। জব ক্রিয়েশনে যেন কোনো কার্পণ্য করা না হয়, এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দিদি সুতপা বলছেন, দিদি বলছি, আপনি এই যে মাটির সৃষ্টি প্রকল্পের কথা যেটা বললেন, 6টা জেলা, হ্যাঁ পশ্চিমাঞ্চলের 6টা জেলায়, তো এর মধ্যে যে জেলায় জমিগুলো আছে কাজে লাগছে না, সেটাকে কাজে লাগানো হচ্ছে।
এই সমস্ত প্রকল্পের মাধ্যমে কত মানুষকে স্বনির্ভর করে তোলার টার্গেট আপনারা নিয়েছেন, একটু যদি বলেন। বললাম 2.5 লক্ষ, ইমিডিয়েট ট্রেনে আছে 2.5 লক্ষ, ওটা দিয়ে দেবে আপনাদের পেছে। থ্যাংক ইউ। সুমন বলছি দিদি, আর একটা লাস্ট প্রশ্ন। তুমি এরকম কি করছো? সেটা হচ্ছে এই যে আফটার করোনা এফেক্ট আপনি যে সার্ভে কথাটা বললেন, এই বিষয়টা কি, মানে এই সার্ভেটা কি যাতে ডেভেলপমেন্টটা অনেক বেশি হয় তার আগে থেকে প্ল্যানিং করা? এটা হচ্ছে কি ডেটা, একটা হচ্ছে ডেটা রিসার্চ করা হয় বিদেশে বিভিন্ন জায়গায়। এখনকার দিনে এটা নিউ কনসেপ্ট ওয়ার্ল্ডে, যে আগামী দিন কি হতে যাচ্ছে, আগামী দিন এই জমিটার ক্যারেক্টার কি চেঞ্জ হচ্ছে, রোগটার ক্যারেক্টার কি চেঞ্জ হচ্ছে, এই রোগটা কতটা বাড়তে পারে, কিভাবে এটা কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে না, কি কি প্রক্রিয়া নিতে পারে, প্ল্যানিং করা হতে পারে। এই জন্য এটাকে সেন্টিনেল সার্ভে বলা হয়। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, কোভিড-19 গতি প্রকৃতি সম্বন্ধে ধারণা, আগামী দিন কোন পর্যায়ে যাবে, কতটা কমবে, কতটা বাড়বে, এই যে বাইরে থেকে আমাদের বন্ধু বান্ধবরা সবাই আসছে তাতে কতটা এফেক্ট হবে, যারা লোকাল আছে তাতে কতটা এফেক্ট হবে, এটা সবটাই দেখতে হবে। সেন্টিনেল সার্ভে, ঠিক আছে? এরকম প্রতিনিয়ত আপনারা একটা গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। গ্ল্যামার দুনিয়ায় আপনার স্বপ্নকে পূরণ করতে এসে গেছে সীমা ফিল্ম প্রোডাকশন হাউস। এখানে অ্যাক্টিং, ডান্সিং, মডেলিং, রেডিও জকি, নিউজ রিপোর্টিং শেখানো হয়। বিশদে জানতে যোগাযোগ করুন 8768317677 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। हम जिसके पीछे लग जाते हैं लाइफ बना देते हैं। আপনি কি নতুন কোনো দোকান, শোরুম বা বিজনেস শুরু করতে চাইছেন? ভাবছেন কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন এই বার্তা? তাহলে আর নেই কোনো চিন্তা। বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে, আমরা পৌঁছে দেবো আপনার বার্তা লক্ষাধিক মানুষের কাছে। এছাড়াও এখানে মহিলা ও পুরুষের কণ্ঠে যে কোনো ধরনের ভিডিও, অডিও রেকর্ডিং করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।